আজকে আমরা জীবন ও যুদ্ধ নিয়ে পড়বো। মানে বিশ্বযুদ্ধ, চুক্তি, আন্তর্জাতিক রাজনীতি। আপনারা কে কে আগে প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে পড়েছেন? আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 সালে। 1918 সাল পর্যন্ত চলেছিল 4 বছর টানা। এখন অনেকেই প্রশ্ন করে, আমি দেখি যে প্রথম বিশ্বযুদ্ধ নামকরণ কিভাবে করেছিল, তাহলে কি তারা জানতো পরবর্তীতে আরেকটা বিশ্বযুদ্ধ হতে যাচ্ছে? তো প্রশ্নটার উত্তর হচ্ছে না, তারা জানতো না। আমাদের এই প্রথম বিশ্বযুদ্ধটার নাম ছিল দ্য গ্রেট ওয়ার। 11 নভেম্বর 1918 সালে এটি শেষ হয়। আর এটার পটভূমি হচ্ছে অস্ট্রিয়া হাঙ্গেরির যে যুবরাজ ছিলেন ওনাকে হত্যা করা হয়। সে হত্যাকাণ্ড হচ্ছে প্রত্যক্ষ কারণ, এবং পরোক্ষ কারণ বা মূল কারণ হচ্ছে উগ্র জাতীয়তাবাদ ও সাম্রাজ্যবাদ। আপনারা হচ্ছে এইটা একটু নোট করবেন যে কারণ কি অনেক সময় চলে আসে। আর এখানে একটু এক্সট্রা তথ্য আমি দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে অস্ট্রিয়া হাঙ্গেরির যে যুবরাজ ছিলেন উনি আর ওনার স্ত্রী গিয়েছিলেন, মানে ঘুরতে, বলা যায় ঘুরতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তাদেরকে হত্যা করে সার্বিয়ার একজন যুবক। মানে জাতীয়তাবাদী উগ্রবাদ এই ধরনের সংস্থার সাথে যুক্ত একজন যুবক তাদেরকে হত্যা করায় অস্ট্রিয়া হাঙ্গেরি হচ্ছে সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ঠিক সেখান থেকে আমাদের প্রথম বিশ্বযুদ্ধ শুরু। এমনিতে তাদের মধ্যে এই যে জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদ এগুলো নিয়ে সমস্যা প্রতিনিয়ত চলেই আসতেছিল। আচ্ছা, এরপরে আমরা দেখি যে অক্ষশক্তি এবং মিত্র শক্তি কি। অক্ষশক্তি ছিল জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি, অটোমান সাম্রাজ্য মানে যেটা বর্তমানে তুরস্ক ধরা যায়, বুলগেরিয়া। আর মিত্র শক্তিতে অবশ্যই সার্বিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া। আপু, আর এখানে অক্ষশক্তি বলতে কি অক্ষ বোঝায়? অক্ষশক্তি হচ্ছে এখানে সেন্ট্রাল পাওয়ার লিখছে, এটা হবে হচ্ছে অ্যাক্সিস পাওয়ার। অক্ষশক্তি মানে যারা যুদ্ধটা শুরু করে, যাদের মাধ্যমে যুদ্ধ শুরু হয়, যারা যুদ্ধর মানে ডাক দেয়। এখন আমাকে যদি কেউ মানে আমার কেউ ক্ষতি করে, তাহলে তো আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো। যে যুদ্ধ ঘোষণা করে তারা হচ্ছে অক্ষশক্তি। আর যারা যুদ্ধটাকে ডিফেন্ড করে, মানে পরবর্তীতে যারা যাদের সাথে যুদ্ধটা হয় তারা হচ্ছে মিত্র শক্তি। বুঝতে পেরেছেন? এটা অ্যাক্সিস হবে, আমি এটা একটু লিখে দিই। জি আপু। ইংলিশটা একটু মনে রাখবেন, অ্যাক্সিস। এবং এখানে হচ্ছে অ্যালাইস। অ্যালাইস মানে হচ্ছে মিত্র, মানে বন্ধু আর কি। এই তো। আচ্ছা, এরপর হচ্ছে চুক্তিগুলো। চুক্তিগুলো তো মনে রাখতেই হবে। এখানে আমি কিছু মানুষের নাম উল্লেখ করেছি। উড্রো উইলসন হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। উনি যুক্তরাষ্ট্রের 28তম প্রেসিডেন্ট। এটা একটু মনে রাখবেন। আপু, লয়েড প্রথম কাজটা একটু দেখালে ভালো হতো, লিখে নিচ্ছিলাম তো ওই হ্যাঁ, কারণটা। হ্যাঁ, হ্যাঁ, কারণটা সবসময় আপু, আসে না, তবে মনে রাখা এখানে যায়। হচ্ছে আপনি মানে শুরুতে লিখছেন 28শে জুলাই 1914, আর পটভূমির এখানে 28শে জুন 1914 দিছেন, কোনটা হবে? হ্যাঁ, 28 জুন। মানে মারার পর পরই আসলে যুদ্ধ শুরু হয়নি, একটু টাইম লাগছে, এই জন্য এরকম। এর ও পটভূমিটা আচ্ছা। হত্যাকাণ্ড হয়েছিল হচ্ছে 28 জুন। এটার মধ্যে কনফিউজ হবেন না, 28 জুলাইটাই রাখবেন, এটা মনে না রাখলেও হবে। আর এই যে সারাজেভো হচ্ছে একটা জায়গার নাম, এটা তেমন কিছু না, এগুলো মনে রাখতে হয় না, শুধু পটভূমি অনেক সময় চলে আসে যে প্রত্যক্ষ কারণ কি ছিল তখন মনে রাখবে। আপনারা এটা তুলছেন তো সবাই, না? জি আপু। আর এই মিত্র শক্তিতে প্রত্যেকটা দেশ মনে রাখার দরকার নেই, আপনারা সার্বিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্স ইতালি মনে রাখলেই হচ্ছে, এত দরকার পড়ে না। এরপর হচ্ছে আমি নামগুলো বলছিলাম, এটা একটু মনে রাখবেন যে উড্রো উইলসন যুক্তরাষ্ট্রের 28তম প্রেসিডেন্ট। লয়েড জর্জ ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন এই সময়ে, যুদ্ধ পরবর্তী সময়ে। জর্জেস ক্লেমেন্ট, এটা লাগে না, ক্লেমেন্সকে লাগে না, ফ্রান্সের প্রধানমন্ত্রী ছিলেন। দ্বিতীয় কাইজার উইলিয়ামটা মনে রাখবেন, উনি জার্মানির সম্রাট ছিলেন, ওই সময় জার্মানিতে সম্রাট প্রথা চলতো। আর দ্বিতীয় নিকোলাস ছিলেন রাশিয়ার জার মানে রাশিয়ার নেতা। এনারা ছিলেন হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ের সবচেয়ে বড় বড় নেতারা। এখন আমরা আসি চুক্তিতে। আপনারা হয়তো ভার্সাই চুক্তি সম্পর্কে আগেও শুনেছেন। আপনারা কে কে শুনেছেন ভার্সাই চুক্তি সম্পর্কে? জি আপু, শুনেছি। আপনি আচ্ছা,
ভার্সাই চুক্তিটা কোথায় হয়েছিল, মানে সাইনটা কোথায় করা হয়? ফ্রান্সের ফ্রান্স ভার্সাই নগরী। ফ্রান্সের ভার্সাই নগরীতে। হুম, ঠিক আছে। তাহলে এটা সাইন করা হয়েছিল 28 জুন 1919 সালে, অর্থাৎ যুদ্ধ পরবর্তীতে জার্মানির উপর আরোপিত অপমানজনক চুক্তি। এটা কেন অপমানজনক সেটা আমি একটু বলে দিই। যখন জার্মানি তো এটা একটা মজার ব্যাপার। দেখেন, এখানে যুদ্ধটা কিন্তু শুরু করেছে অস্ট্রিয়া হাঙ্গেরি, কারণ অবশ্যই তার যুবরাজকে হত্যা করা হয়েছে, সে যুদ্ধ ঘোষণা করেছে, কিন্তু যুক্ত হয়েছে জার্মানি। কিন্তু জার্মানির নেতৃত্ব এত বেশি ছিল যে জার্মানিকেই সব ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়। ভার্সাই চুক্তিতে মূলত বলা হয়েছিল যে যুদ্ধের ক্ষতিপূরণ, সকল ক্ষতিপূরণ জার্মানিকে দিতে হবে, প্রায় $5 বিলিয়ন মতো। 1919 সালে $5 বিলিয়ন মানে অনেক বেশি। আরেকটা শর্ত দেয়া হয়েছিল যে জার্মানির কোনো নৌবাহিনী, আবার মানে বিমান বাহিনী কিছু থাকা যাবে না। তার মানে সৈন্য যে স্থল সৈন্যবাহিনী প্রায় 1 লক্ষে নামিয়ে আনা হয়। এত বড় দেশের জন্য 1 লক্ষ সৈন্যবাহিনী কোনো কিছুই না, তাদের সামরিক শক্তিকে একদম হ্রাস করে দেয়া হয়। এরপর টাকার কথা তো বললামই। এরপর জার্মানির বিভিন্ন স্থানকে ব্রিটিশ মানে ব্রিটেনরা ফ্রান্স তারপর ইউএসএ নিয়ে নেয়। এরপর জার্মানি বিভিন্ন উপনিবেশ গঠন করা ছিল, ওই সময় তো উপনিবেশ চলতো, ওই উপনিবেশ গুলোকেও দখল করে নেওয়া হয়, অর্থাৎ জার্মানির জায়গা, টাকা, সামরিক বাহিনী সবকিছু নিয়ে নেওয়া হয়। এখানে যুদ্ধ কিন্তু সে একা করেনি, কিন্তু সব ভোগ তার একমাত্র জার্মানি করতে হয়েছিল। আর এখানে লিখে দিয়েছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম প্রধান কারণ ভার্সাই চুক্তি। কেন, এটা আমি পরে বলছি। এখন হচ্ছে সেভার্স চুক্তি। এই সেভার্স চুক্তি হয়েছিল 1920 সালে। এর মাধ্যমে অটোমান সাম্রাজ্যের ব্যবচ্ছেদ ঘটে। অটোমান সাম্রাজ্যও কিন্তু হচ্ছে অক্ষশক্তিতে ছিল, অ্যাক্সিস ছিল। যখন বিশ্বযুদ্ধ শেষ হয় তখন অটোমান সাম্রাজ্যকে ভাগ করে ফেলা হয়। তখন ওই যে ব্রিটেন কিছু অংশ নিয়েছিল, ফ্রান্স কিছু অংশ নিয়েছিল। এই অংশের মধ্যে ফিলিস্তিন গিয়েছিল হচ্ছে ব্রিটেনের পক্ষে, মানে ব্রিটেন ফিলিস্তিনকে নিয়ে নেয়। এছাড়াও ইরান ছিল, লিবিয়া ছিল, সিরিয়া ছিল। এই অংশগুলো ভাগ হয়ে হয়ে শেষ পর্যন্ত লুজান চুক্তি 1923 সালে তুরস্ক গঠন করা হয়। এর আগে এটা ভাঙার পরে অটোমান সাম্রাজ্য একদম ভেঙে গিয়েছিল, এটার কোনো মানে জাতীয়তাবাদ কিছু ছিল না। পরে তারা 2023 সালে লুজান চুক্তির মাধ্যমে সেভার্স চুক্তিকে বাতিল করে, এরপর তুরস্ক গঠন করে। তো বর্তমানে আমরা যে তুরস্কটা দেখতে পাচ্ছি, এটা লুজন চুক্তির মাধ্যমে গঠন করা হয়েছিল। আপনি এটাকে তুলে নিয়েছেন, এই চুক্তিগুলো একটু মানে নোট করে নিন। আপু একটু আচ্ছা দাঁড়ান, একটু আপু, লিখে নিন। ঠিক আপু একটু, আছে। হ্যাঁ হ্যাঁ, একটু নোট করে নিন। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, সেটা বলেন। হচ্ছে যে আমি বইয়েতে যেটা পড়েছিলাম এবং আমি 39 হুম। আচ্ছা। আচ্ছা সরি, নিট। আমার নেটওয়ার্ক সমস্যা ছিল। আচ্ছা, বলতেছিলাম যে আমি একই পেজে দুইটা জায়গায় পড়েছিলাম। সেটা হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধ সেটা শেষ হয় সেটা প্যারিস শান্তি চুক্তির মাধ্যমে, এবং আরেকটা জায়গায় পড়েছিলাম সেটা হচ্ছে যে মানে ভার্সাই চুক্তির মাধ্যমে। মানে এক্স্যাক্টলি কোনটা? আপু, ওই যে ভার্সাইটা হচ্ছে, আমার মনে হয় অনেক জায়গাতে আমরাও এরকম পড়েছি, প্যারিস চুক্তিকে ভার্সাই চুক্তি বলে অনেকেই, কারণ এটা ভার্সাই একদম প্যারিসের কাছাকাছি, ফ্রান্সের ভার্সাই নগরী প্যারিসের একদম কাছে। এটা আমি নিজে আজকেও খেয়াল করলাম যে অনেক জায়গাতেই প্যারিস চুক্তি দেয়া, আপনারা ভার্সাইটাই লিখবেন কারণ এটাই মানে গ্রহণযোগ্য বর্তমানে এখানে। আপু আরে অপশনে একসাথে, ভার্সিটিতেই থাকে। হ্যাঁ, আর ভার্সাই থাকে। আর আমি এটা কি রিসেন্টলি একটা প্রশ্নতে দেখেছিলাম যে দুইটাই দেওয়া আছে, তো পরবর্তীতে দেখলাম অ্যান্সারে দেওয়া আছে ভার্সাই চুক্তি। তো পরে মনে হলো তাহলে এটাই হয়তো হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট হ্যাঁ, হবে। ভার্সাই থাকবে। আর সাধারণত সাধারণত একসাথে দুইটা দেয় না, কারণ আলটিমেটলি ভার্সাই চুক্তি আনসার হবে। আপনারা প্যারিস চুক্তির কথা ভুলে যান, ওইটা আর এটা আসলে হচ্ছে না, শুধু ভার্সাই চুক্তি মনে রাখবেন। ডেট মনে রাখার দরকার নাই। আর এরকম প্রশ্ন আসে যে প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে শেষ হয়েছিল? ভার্সাই চুক্তি। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম প্রধান কারণ কি? ভার্সাই চুক্তি। এইটা মনে রাখবেন, এই চুক্তিটা অনেক গুরুত্বপূর্ণ। কনফিউশন হয়, আমি বুঝতে পারছি। আচ্ছা, এরপর হচ্ছে শান্তির চেষ্টা। শান্তির চেষ্টা আদৌ হয়েছিল কিনা আমরা সেটা দেখবো। এই যে জাতিপুঞ্জ, যে আমার কথা কি শোনা যাচ্ছে? জি আপু যাচ্ছে। জি আপু। জি আপু।
আচ্ছা, এই যে জাতিপুঞ্জ সম্পর্কে আপনারা শুনেছেন, লিগ অফ নেশনস। এখানে একটু লেখায় সমস্যা আছে, আমি মুখে বলছি। বিশ্ব শান্তি রক্ষায় 1920 সালে গঠিত হয়েছিল, কিন্তু পরবর্তীতে বিশ্বযুদ্ধ ঠেকাতে পারে নাই, বিধায় জাতিপুঞ্জ বিলুপ্ত হয়। জাতিপুঞ্জ বিলুপ্ত হয়েছিল কোথায়? আনুষ্ঠানিকভাবে 1946 সালে জাতিপুঞ্জ বিলুপ্ত হয়ে যায়। আর মহামন্দা হচ্ছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ভয়াবহ ধস নামে, এটা গ্রেট ডিপ্রেশন নামে পরিচিত। এটা আপনারা মনে রাখবেন যে 29 অক্টোবর, এই যে 29 অক্টোবর 1929 সালে ব্ল্যাক টিউসডে বলা হয়েছে, তখন মহামন্দা শুরু হয়েছিল। এই মহামন্দার সময় আহ মনে হয় রুজভেল্ট ছিলেন হচ্ছে কি বলে ইউএস এর প্রেসিডেন্ট। হ্যাঁ, এখানেই দিয়ে দিয়েছি। আচ্ছা, মহামন্দা কাটাতে ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টকে নেওয়া হয়। তিনি তখন নতুন অর্থনৈতিক নীতি স্থাপন করেন, সেটা হচ্ছে নিউ ডিল। ওই সময় আসলে ইউএস এর হাল ধরার মতো কাউকে পাওয়া যাচ্ছিল না, তখন রুজভেল্ট আসেন এবং আবার এই ভাঙা চোরা দেশকে আবার নতুন করে গড়ে তোলেন। তাছাড়া ইউএসএ এত দূর আসতে পারতো না, এই জন্য রুজভেল্ট অনেক গুরুত্বপূর্ণ। আর হোয়াইট প্ল্যান হচ্ছে এই যে মার্কিন ট্রেজারি, এটাও তো গুরুত্বপূর্ণ না? ব্রিটেন উডস সম্মেলন সম্পর্কে আমি পরবর্তীতে বলবো, তবে মার্কিন ট্রেজারি কর্মকর্তা হ্যারি টেক্সটার হোয়াইট প্রণীত অর্থনৈতিক পরিকল্পনা করেন। এটাও হচ্ছে আপনার এই মহামন্দা থেকে বের হয়ে আসার জন্য করা হয়েছিল, যেটা পরবর্তীতে ব্রিটেন উডস সম্মেলনের ভিত্তি হিসেবে কাজ করেছে। তো আপনারা মনে রাখবেন হচ্ছে নিউ ডিল, মহামন্দা, আর জাতিপুঞ্জ মনে থাকবে ছিল। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর এখানে দেখাই যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ আমি কি বলেছি বলেন? ভার্সাই চুক্তি। ভার্সাই চুক্তি। হ্যাঁ, অন্যতম কারণ ভার্সাই চুক্তি, তবে এটারও আরেকটা কারণ হচ্ছে উগ্র জাতীয়তাবাদ, সাম্রাজ্য বিস্তার নীতি। এখানে আমি একটু একটা কথা বলে রাখি। আপনি যখন দেখবেন যে একটা দেশের ওপর, আপনার দেশের ওপর এত চাপ, এত অনীতি এবং মানে ইনজাস্টিস করা হচ্ছে, আপনার কাছেও মনে হবে যে আমার দেশ, মানে আমি সবার সাথে যুদ্ধ করবো, আমার দেশকে আমি আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাবো। এটা করতে চেয়েছিলেন হিটলার, তবে তার অ্যাপ্রোচটা ভালো ছিল না। ব্যাপারটা হচ্ছে দেশপ্রেম, কিন্তু উগ্র, উগ্র দেশপ্রেম। কোনো কিছুই উগ্র ভালো নয়, আমরা দেখেছি। যেখানে হিটলার হয়তো করতে পারতেন দেশটাকে পুনরায় গঠন করতে পারতেন, সেখানে উনি দেশকে পুনরায় গঠন করেছেন, সাথে পুরো পৃথিবীকে উনি জার্মানির অংশ করতে চেয়েছেন, যার কারণে পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। এখানে আমি কারণ তো লিখে দিয়েছি, ভার্সাই চুক্তি চরম অপমান। তিনটা কারণ আছে, মূলত তিনটা কারণ, এছাড়া ছোটখাটো কারণ থাকতে পারে। এই যে জাতিপুঞ্জ ব্যর্থ, উগ্র জাতীয়তাবাদ ও সাম্রাজ্য বিস্তার নীতি, ভার্সাই চুক্তি চরম অপমান ও বিশাল ক্ষতিপূরণের বোঝা। এখানে লেখা ছিল না, আমি তাও বলে দিচ্ছি। অক্ষশক্তি হচ্ছে জার্মানি, ইতালি, জাপান। এটা মনে রাখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষশক্তি চলে আসে। অ্যাড করা ছিল না, তো আমি এমনি লিখে দিয়েছি। এখানে জার্মানি, হ্যাঁ। অক্ষশক্তি আর মিত্র শক্তিটা আরেকবার একটু পড়ালে ভালো হতো। আচ্ছা, অক্ষশক্তি অর্থ যারা যুদ্ধের ঘোষণা দেয়, সিম্পল। অক্ষশক্তি মানে যারা যুদ্ধের ঘোষণা দেয়। মিত্র শক্তি হচ্ছে যারা যুদ্ধে অংশগ্রহণ করে পরে। আপনি যদি আমাকে মানে আপনি যদি আমাকে অ্যাটাক করেন, আমার তো সেটা ডিফেন্ড করতে হবে। অ্যাটাক আমি করবো না, কিন্তু আপনি আমাকে মারতে আসলে আমার তো সেটা থেকে নিজেকে বাঁচাতে হবে। তো মিত্র শক্তির কাজ হচ্ছে নিজেদের বাঁচানো, আর অক্ষশক্তির কাজ হচ্ছে যুদ্ধ ঘোষণা করা। আর জার্মানি সববারই যুদ্ধ ঘোষণা করে। আর মিত্র শক্তিতে থাকে ইউকে, ইউএসএ। ইউএসএসআর মানে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, আর ফ্রান্স ছিল, আমি অ্যাড করে দিচ্ছি। এখন বুঝতে পেরেছেন? জি আপু, আপু, বুঝতে পেরেছি। বিশ্বযুদ্ধের সময় কি নন অ্যালাইন্ড মুভমেন্টটা তৈরি হয়েছিল? এই সময়ে না, আমার মনে হয় আরেকটু পরে হওয়ার কথা। আবার একটু বলেন তো, নন অ্যালাইন মুভমেন্টের কথা বলছেন না? হ্যাঁ। এই সময় হওয়ার কথা, মানে জার্মানি শুরু করার পরে এই যে মিত্র শক্তির বিপক্ষে এই শুরু করে, তারপরে যুদ্ধ শুরু হয়ে যায়। আচ্ছা। কিন্তু নন অ্যালাইন মুভমেন্ট আসলে এই যে ন্যাম না, এটা হচ্ছে 1961 সালে হয়। আর আর অক্ষশক্তি জার্মানি, ইতালি, জাপান, আরো কয়েকটা কান্ট্রি আছে, হাঙ্গেরি, রোমেনিয়া, এগুলো যুদ্ধ শুরু করে হচ্ছে
1939 সালে। এই সময় যে মিত্রশক্তি হয়েছিল তারা পরবর্তীতে পৃথিবী অনেক শোষণ করেছে, যেটা আমরা এখনো দেখছি, ইউকে, ইউএসএ, রাশিয়া, ফ্রান্স। সেটার বিপক্ষে 1961 সালে আবার নন অ্যালাইনড মানে নন অ্যালাইনড মুভমেন্ট শুরু করা হয়েছিল। কিন্তু এখানে আমি লিখে দিই 1961 সাল। এটাতে লিখতে একটু কষ্ট হয়, ডোন্ট মাইন্ড। আচ্ছা, মিত্র শক্তিতে কে কে আছে? ইউকে, ইউএসএ, ইউএসএসআর, ফ্রান্স, এছাড়াও পোল্যান্ড ছিল, কানাডা ছিল, চায়না ছিল। কিন্তু আপনারা এই 3-4টা বেশি মনে রাখবেন। আর পোল্যান্ড মনে রাখবেন, কারণ পোল্যান্ডকে আক্রমণ করার মাধ্যমেই যুদ্ধ শুরু হয়েছিল। আরেকটা জিনিস মনে রাখবেন, হিটলার 1933 সালে চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। এটা অনেক সময় আসে। আর হিটলারের দলের নাম হচ্ছে নাজি, নাৎসি বলে বাংলাতে, এটাও মনে রাখবেন। যে আর পোল্যান্ডকে আক্রমণ করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হচ্ছে 1 সেপ্টেম্বর, এটা আমরা সবাই জানি। কিন্তু 3 সেপ্টেম্বর হচ্ছে যুদ্ধ ঘোষণা করে, মানে যুদ্ধ শুরু করবে অক্ষ অক্ষ শক্তি, তারপর সেটা ডিফেন্ড করবে মিত্র শক্তি। আচ্ছা, এখানে আমি আরো কয়েকজনের নাম লিখছি। হিরোহিতো হচ্ছে জাপানের সম্রাট ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। মুসোলিনি, এটা বলে গেল, যাই হোক। আর মুসোলিনি হচ্ছে ইতালির নেতা ছিলেন। আর হিটলার জার্মানির চ্যান্সেলর ছিলেন। মুসোলিনিকে আপনারা কে কে চেনেন বা নাম শুনেছেন কে কে? আপু শুনছি, ফ্যাসিবাদের ফ্যাসিবাদ। জনক। আমি শুনছি, ফ্যাসিবাদ। ফ্যাসিজমের জনক বলা হয়। হ্যাঁ, ফ্যাসিবাদের জনক হচ্ছে মুসোলিনি। উনি ইতালির নেতা ছিলেন, বেশ অনেক বছরই ছিলেন, সম্ভবত 1944 সাল পর্যন্ত উনি মানে ইতালির নেতা ছিলেন। ওনার দ্বারাই হচ্ছে ফ্যাসিবাদের জন্ম, যেটা এখন পৃথিবীতে অনেক দেশে হচ্ছে, আমাদের দেশে হয়েছে। তো উনি এবং হিটলার খুবই কাছের বন্ধু ছিলেন। তো অবশ্যই হিটলার যখন যুদ্ধে যায় তখন মুসোলিনি তার পক্ষে থাকেন, এবং হিরোহিতো নিজেও একটু উগ্রবাদ সাম্রাজ্যবাদ নেতা ছিলেন। উনি যদিও সম্রাট, তবে উনিও ফ্যাসিবাদের মতোই কাজ করেছেন, নিজের মানুষের উপর না, পুরো পৃথিবীর উপরে। এটা কারণ আপনারা একটু পর বুঝতে পারবেন। আর এদিকে উইনস্টন চার্চিল আছেন। উনি হচ্ছে, আচ্ছা, এই তিনটা এই তিনটা হচ্ছে অক্ষ শক্তি, আর এই তিনটা হচ্ছে মিত্র শক্তি। উইনস্টন চার্চিল হচ্ছে যুক্তরাজ্যের পিএম মানে প্রাইম মিনিস্টার ছিলেন। জোসেফ স্ট্যালিন হচ্ছে রাশিয়ার নেতা ছিলেন, রাশিয়ার প্রধান নেতা এবং দীর্ঘতম নেতা জোসেফ স্ট্যালিন। আর এফ ডি রুজভেল্ট মানে হচ্ছে ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, উনি তো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। উনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন, এই যে এখানে আমি বলে দিয়েছি, এখানে দেয়া নেই। যাই হোক, মহামন্দার সময় উনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন। তারপরে উনি দ্বিতীয় বিশ্বযুদ্ধেও ভূমিকা রাখছেন। আপনারা এটা একটু লিখে নেন, আমি যা যা মুখে বললাম লিখে নেন। আচ্ছা, আমার কি ক্যামেরা অন আছে নাকি নাই? না আপু, অফিসে। আপু, আচ্ছা, কথাগুলো তাহলে আরো একবার বলেন যে কে কোন দেশের নেতা ছিল। আচ্ছা, হিরোহিতো জাপানের সম্রাট ছিলেন। মুসোলিনি ইতালির নেতা ছিলেন। আর হিটলার জার্মানির চ্যান্সেলর ছিলেন। উইনস্টন চার্চিল ইউকের প্রাইম মিনিস্টার ছিলেন। জোসেফ স্ট্যালিন রাশিয়ার দীর্ঘতম নেতা ছিলেন। ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট ইউএসএ প্রেসিডেন্ট ছিলেন। লেখা হয়েছে সবার? জি আপু।
ওকে, তাহলে আমরা একটু অপারেশন গুলোতে যাই। অপারেশন বারবারোসের নাম আপনারা আগেও শুনেছেন। এটা জার্মানি কর্তৃক সোভিয়েত ইউনিয়ন আক্রমণের সাংকেতিক নাম। সোভিয়েত ইউনিয়নকে আক্রমণ করা আমার কাছে মনে হয় জার্মানির সবচেয়ে ভুল সিদ্ধান্ত ছিল। আচ্ছা, আপনারা কি জানেন, যখন মানে জার্মানি কিন্তু প্রত্যেকটা দেশে যখন যাচ্ছিল তাদেরকে হারানোর মতো কোনো শক্তি ছিল না। দে ওয়ার ভেরি স্ট্রং। যে দেশে যাচ্ছিল তারা প্রত্যেকটা দেশকে দখল করেছিল। সো দে থট যে রাশিয়াকে তারা দখল করতে পারবে। রাশিয়াকে দখল করতে পারতো, কিন্তু কেন পারেনি এটা কি আপনারা জানেন? আপু ওখানকার জলবায়ুর সাথে মানায় নিতে পারেনি, মানে ওখানকার যে পরিবেশ অতিরিক্ত ঠান্ডা পরিবেশ। হ্যাঁ, ঠান্ডা পরিবেশের কারণে। ওই যে আমরা নাম শুনেছি না, জেনারেল উইন্টার। তো রাশিয়াতে আসলে তাদের সৈনিকদের সাথে জার্মানির কোনো হাতাহাতি, কোনো যুদ্ধ সামনাসামনি কিচ্ছু করতে হয়নি। তাদের একজন জেনারেল ছিলেন, সেটা হচ্ছে জেনারেল উইন্টার, অর্থাৎ শীতকাল। জার্মানিরা যখন রাশিয়াতে যায়, তখন তারা হুট করে এত ঠান্ডা একটা পরিবেশে পড়ে যায় যেটা তাদের তাদের লাইফস্টাইলের সাথে যায় না। তখন রাশিয়া করে কি, তাদের আশেপাশে সব শস্য সবকিছু জ্বালিয়ে দেয়, যেন জার্মানির যেই আর্মিরা ছিলেন, যে সৈন্যরা ছিলেন, তারা যেন কোনোভাবে সার্ভাইভ করতে না পারে। সেই ক্ষেত্রে তাদের হয়তো কিছুটা ক্ষতি হয়েছিল, যে তাদের শস্য, তাদের বাড়ি ঘর, মানে যে যা যা ছিল সবকিছু তাদের ধ্বংস করে দিয়েছিল, কিন্তু তাদের কোনো একটা অংশ জার্মানি দখল করতে পারেনি, শুধুমাত্র এই শীতকাল এবং এই স্ট্র্যাটেজির কারণে। তো সবসময় আসলে আহ মানে গোলা বারুদ নিয়ে যুদ্ধ করলেই হয় না, বুদ্ধি খাটিয়েও যুদ্ধ স্ট্র্যাটেজি। করতে হয়। হ্যাঁ, এগুলো মনে রাখলে হয় কি, এই আপনাদের অপারেশনের নামগুলো মনে রাখে তো, মনে থাকে তো, এই নামগুলো একটু মনে রাখবেন। তারপর অপারেশন ওভারলর্ড। ফ্রান্সের নরমান্ডিতে মিত্রবাহিনীর বিশাল অবতরণ। ফ্রান্স দখল করতে খুব চেষ্টা করেছে জার্মানি। ফ্রান্সের প্যারিসকে তারা এখনো নিজের অংশ হিসেবে ধরে। অনেকেই এরকম ধরে যে ফ্রান্স এখনো জার্মানির অংশ, কিন্তু অবশ্যই তা নয়। অপারেশন ইগল হচ্ছে ইংল্যান্ডের উপর যে হামলা করা হয়েছিল সেটা। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে অপারেশন বারবারোসা, এটা একটু মনে রাখবেন। আর এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে ভিডে গুলো, ভিক্টোরি ইন ইউরোপ, জার্মানির আত্মসমর্পণ। জার্মানি কিভাবে আত্মসমর্পণ করেছিল বলেন? আপনারা কি কেউ জানেন জার্মানি কিভাবে আত্মসমর্পণ করেছিল? না আপু। হিটলারের মাধ্যমে। হ্যাঁ, হিটলার প্রথমে তার স্ত্রীকে হত্যা করে, দেন নিজে নিজেকে হত্যা করে, কি মানে হত্যা আত্মহত্যা করে। সে আত্মসমর্পণ হয়। হ্যাঁ, আত্মহত্যা করে। তারপর জার্মানির যে কোনো দেশে যে কোনো যুদ্ধের যদি প্রধান নেতা না থাকে, তাহলে সেই যুদ্ধটা অটোমেটিক। ওখানেই শেষ। হ্যাঁ, তো হিটলার জানতো সে যদি আত্মসমর্পণ করে আত্মহত্যার জায়গায়, তাহলে তার উপর অনেক, অবশ্যই মানুষ নিজের প্রাইডের উপরে মানুষ নিজের জীবনকে দেখে না, উনি এমনিতে ওরকম মানুষই ছিলেন, দেশকে ভালোবাসতেন, নিজের সম্মানকে ভালোবাসতেন, এই জন্য আত্মহত্যা করেছেন, কিন্তু আত্মসমর্পণ তিনি করেন। আচ্ছা, এরপর ভিক্টোরি ওভার জাপান। জাপান 2 সেপ্টেম্বর 1945 সালে আনুষ্ঠানিক আত্মসমর্পণ করে। এখানে একটা জিনিস আপনাদের খেয়াল করা উচিত, যে জার্মানি আত্মসমর্পণ করেছে 8 মে, তো জাপান কিন্তু তখন আত্মসমর্পণ করেছিল না। তারা তারা অনেক বেশি জেদি হয়ে গিয়েছিল। আমি যেটা বললাম, হিরোহিতো নিজেও অনেক উগ্রবাদী ছিলেন, বিধায় জার্মানি আত্মসমর্পণ করার পরেও জাপান আত্মসমর্পণ করেনি, উল্টো তারা ইউএসএ কে আক্রমণ করে, বিভিন্ন দেশকে আক্রমণ করে। দেন তাদের আত্মসমর্পণ করতে হয় হিরোশিমা এবং এবং নাগাসাকিতে বম ফেলার পর। তো এই ডেটটা মনে রাখবেন, 2 সেপ্টেম্বর কিন্তু যুদ্ধ শেষ হয়ে যায়। 1 সেপ্টেম্বর 1939, 2 সেপ্টেম্বর 1945। আপনারা এটা নোট করছেন তো, না? জি আপু। আসলে পুরো যুদ্ধটা একটু কাহিনীর মতো, তো তাই অনেক কথা বলতে হচ্ছে। আচ্ছা, হিরোশিমা আর নাগাসাকি দুইটাতেই B-29 সুপার ফোর্ট্রেস বমটা ফালানো হয়েছিল। মানে
স্টেলথ বোমাগুলোর নাম আপনারা হয়তো শুনবেন আরো সামনে। এটা একটা বিশাল একটা বোমারু, ফ্লাইট জেটের মতো। এটা সব পুরোটাই ইউএস এর। আপু, যদি হ্যাঁ, জাপান আত্মসমর্পণ করে কি? একটু আবার একটু বলবেন ওই স্লাইডটা একটু। হ্যাঁ, আমি আসলে এটা বলছিলাম যে জার্মানি যেহেতু যুদ্ধের ডাক দিয়েছিল, তো জার্মানি আত্মসমর্পণ করার সাথে সাথে তো যুদ্ধ শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু জার্মানি 8 মে 1945 সালে আত্মসমর্পণ করলেও যুদ্ধ শেষ হয়নি, কারণ জাপান আত্মসমর্পণ করছিলেন না, মানে করছিল না আর কি দেশ। পরে যখন হিরোশিমা এবং নাগাসাকিতে বম ফেলা হয়, তারপরেও জাপান অনেক দিন আত্মসমর্পণ করেনি। পরবর্তীতে 2 সেপ্টেম্বর 1945 সালে জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। তারপর আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। বুঝছি আপু, ঠিক আছে। আপু, হুম। বইয়ে তো আরো অনেক ইনফরমেশন আছে, সেগুলো কি স্কিপ করবো? না, সব স্কিপ করতে হবে না। আর আচ্ছা, কি কি ইনফরমেশন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ গুলো রাখছি, যাতে এক্সট্রা ইনফো আপনাদের অযথা পড়তে না হয়। তবে আপনারা আপু সবকিছু একটু রিডিং বইয়ে তো করবেন। স্টোরি আকারে মানে ঘটনা মানে হয় না যে স্টোরি লাইক ওরকম ভাবে, তো ওগুলো আচ্ছা, তো সবকিছু না না, সব ইম্পর্টেন্ট না। আমি এখানে অনেক কিছু বলেছি, সেগুলো এই যে অপারেশন ওভারলর্ড থেকে কখনো আমি প্রশ্ন আসতে দেখি নাই, তবে অ্যাড করেছি, যেহেতু অপারেশন একটা দেয়া ভালো দেখা যাচ্ছিল না। কিন্তু বইয়ে সবকিছু স্লাইডে আসবে না, আর বইয়ে সবকিছু পরীক্ষাতেও আসবে না। আপনারা সর্বোচ্চ একবার রিডিং করবেন এবং স্লাইডের যেগুলো আছে সেগুলো হাইলাইট করে পড়বেন। আপনাদের কাছে কোন কোন ইনফরমেশন মনে হচ্ছে গুরুত্বপূর্ণ কিন্তু স্লাইডে নেই, এরকম কোন ইনফরমেশন থাকলে বলতে পারেন, দেন আই উইল লুক ইনটু ইট। কিন্তু বইয়ের সবকিছু। আপু, বইতে আপনার জাপান আত্মসমর্পণ করে 14 আগস্ট 1945, আর অফিসিয়ালি হচ্ছে 2 সেপ্টেম্বর 1945। তো পরীক্ষায় যদি আসে, অফিসিয়ালি যদি না উল্লেখ করে, তখন কোনটা দিব? অপশনে না সাধারণত দুইটা থাকে না। আর সাধারণত 2 সেপ্টেম্বর 1945 কে ধরা হয় আনুষ্ঠানিকও এমনিতেও, দুইটা একসাথে থাকবে না। আমাদের সময় ছিল না, আমাদের সময় শুধুমাত্র 2 সেপ্টেম্বর 1945-ই থাকতো। আনুষ্ঠানিকটাই মনে রাখবেন, দুইটার মধ্যে প্লিজ মিক্স করে ফেলবেন না। আর ওকে। বইয়ে, হ্যাঁ, আর বইয়ে কি ইনফরমেশন আছে যেটা আপনাদের কাছে মনে হচ্ছে যে গুরুত্বপূর্ণ কিন্তু স্লাইডে নেই? অটো ভন বিসমার্ক সম্পর্কে যে ইনফরমেশন গুলো দিছে এগুলো কি ইম্পর্টেন্ট না? মানে এগুলো দেখছি যে প্রশ্নে আসে, ওই যে ম্যান অফ অটো, ব্লাড এন্ড আয়রন বলা হয়। আচ্ছা আচ্ছা, এগুলো আমি যখন স্লাইড বানাই, আমি যখন পড়েছিলাম তখন এগুলো তেমন আসছিল না, এই জন্য আমি স্লাইডে অ্যাড করি নাই। তবে আচ্ছা, আমি পরে এগুলো অ্যাড করে দেবো, প্যারা নেই। যা যা বাদ পড়ছে আপনাদের কাছে মনে হচ্ছে যেগুলো আপনাদের কাছে গুরুত্বপূর্ণ, আমি পরে অ্যাড করে দেবো, কিন্তু আমাদের সময় এই প্রশ্ন থেকে একটাও আসে নাই, এই জন্য অ্যাড করি নাই। আচ্ছা ঠিক। আপু, আর একটা কোয়েশ্চেন, হুম হুম। সেটা হচ্ছে যে আপনার নেক্সট যেদিন ক্লাস থাকবে তার আগে যদি যে টপিকটা পড়াবেন সেটা যদি একটু আমাদেরকে গ্রুপে বলে দিতেন, সেটা খুবই হেল্পফুল হতো। মানে একটু পড়লে দেখা যায় যে সেই জায়গাগুলো একটু রিচ করা যায়, যে কি পড়াচ্ছেন না পড়াচ্ছেন একটু ভালোভাবে বোঝা যায়। না না, আমি আমি ভেবেছি ভাইয়া হয়তো বলে দিয়েছেন, কারণ আমি তো ভাইয়াকে বলেছি কি কি নিয়ে পড়াবো। আমি প্রণালী পড়ানোর কথা, যুদ্ধ আর জাতিসংঘ, আর পরদিন হচ্ছে আমি পড়াবো, কি ঠিক করেছি, আমি স্লাইড সেটাও বানিয়ে ফেলেছি, সেটা মহাদেশ সম্পর্কে সম্ভবত। ও না না, উপনাম, অঞ্চল পরিচিতি, এগুলো নিয়ে আমি আপনাদের নাম বলে দিব, কোন কোন টপিক সবই বলে দিচ্ছি একটু পরে ক্লাস শেষে, আপনারা একটু আপু, দেখে আমাদের আসছেন। গ্রুপে একটু লিখে দিয়েন, তাহলেই হবে সবকিছু। হ্যাঁ, আর হচ্ছে আরেকটা ব্যাপার, বইয়ে অনেক কিছু থাকবে, সবকিছু স্লাইডে আনা সম্ভব না, কিন্তু স্লাইডে যেগুলো থাকবে সেগুলো আপনাদের পড়তেই হবে। বই আপনারা রিডিং করবেন, কিন্তু স্লাইডে যা যা থাকবে, আমি এক্সট্রা করে যা যা বলবো সেগুলো প্লিজ নোট করবেন, না হলে বইয়ে অ্যাড করে নিবেন বা হাইলাইট করে নিবেন, এগুলো মিস দেওয়া যাবে না। যে বেশি পড়বে তাহলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু এইটুকুর মধ্যে থেকে দয়া করে মিস করবেন না, এগুলো অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে। ও আচ্ছা, ডেট গুলো বলে দিই। হিরোশিমা হচ্ছে 6 আগস্ট 1945। হিরোশিমাতে যেই বোমা ফালানো হয়েছিল সেটার নাম লিটল বয়। এগুলো দরকার পড়ে না, এই দুইটা দরকার পড়ে না, এগুলো দরকার পড়বে না, সমস্যা নেই। আচ্ছা, এখানে নাগাসাকিতে 9 আগস্ট ফালানো হয় বোমা। তারপর সেটার নাম ছিল ফ্যাটম্যান। এখন আপনাদের কি এটা সরাসরি মনে থাকে নাকি কোনো ট্রিক্স দরকার?
মানে হিরোশিমা, নাগাসাকি, লিটল বয়, ফ্যাটম্যান, 6 আগস্ট, খুব 9 আগস্ট। মনে থাকে, মনে হ্যাঁ থাকে। এটা হ্যাঁ এটা আসলে সবার মনে থাকে জন্য আমি সেভাবে কোনো ট্রিক্স অ্যাড করি নাই, তাও আই গেস লিখেছিলাম কিছু। আর এই যে স্ট্যাচু অফ পিস, এটা না চলে আসে, অনেক কিছুই আসে যে এই স্কোয়ার কোথায়, সেই স্কোয়ার কোথায়। স্ট্যাচু অফ পিস হচ্ছে নাগাসাকিতে, এটা পড়ুন। এই যে হলোকাস্ট, হলোকাস্ট কি? এই প্রশ্নটা আসে, হলোকাস্ট কি? বলেন, কেউ একজন বলেন হলোকাস্ট কি। হলোকস্ট হচ্ছে ইহুদিদের এগেনস্টে একটা জেনোসাইড, যেটা হচ্ছে জার্মানি করেছিল। সাব্বাস, এটা কে বললো? আপু, আমার নাম আজরিন। মার্শাল্লাহ, থ্যাংক ইউ আপু, আপনি ঠিক বলেছেন। এই প্রশ্ন সরাসরি চলে আসে যে হলোকাস্ট কি, তারপর অপশন দিয়ে দেয়। তো হলোকাস্ট, যেটা আজমিন আপু বললেন, যে হিটলার বা নাৎসি বাহিনী ইহুদিদের বিপক্ষে যে হত্যাকাণ্ড চালিয়েছিল বা গণহত্যা চালিয়েছিল, সেটা হচ্ছে হলোকাস্ট। এখানে 60 লক্ষ বলে, তবে আসলে অনেকেই বলে যে এটা 27,000-এর কম। কিন্তু যেহেতু ডকুমেন্টে 60 লক্ষ দেয়া আছে, আপনারা 60 লক্ষই মনে রাখবেন। আর এই প্রায় কথাটা ভুলে যাবেন না, প্রায়। আর হলোকাস্টে না শুধু ইহুদি না, আরো ছোট ছোট কিছু সংখ্যালঘু মানুষদের হত্যা জি করা আপু, হয়েছিল। তো এটাই জিজ্ঞেস করতে চাইছিলাম যে ওখানে কি শুধু ইহুদিদেরকে মারা হয়েছিল, আর কাউকে মারা হয় নাই? মানে ইহুদি শুধুমাত্র ছাড়াও, কি ইহুদিরাই ছিল? না, ইহুদি ছাড়াও দুই একটা থাকে না, ছোট ছোট যে গোষ্ঠীগুলো থাকে, যারা যারা তাদের বিপক্ষে গেছে সবাইকে তারা হত্যা করছে। কিন্তু মূলত হলোকাস্ট মানে ইহুদি হত্যা করা। আপনারা কি বুঝতে পেরেছেন? জি আপু। জি। আচ্ছা, অ্যানা ফ্রাঙ্কের ডায়েরি সম্পর্কে তো আপনারা পড়েছিলেন। আরেকটা ব্যাপার, হলোকাস্টে যে অন্যান্য সংখ্যালঘুদের কথা বলছি, সেখানে মনে হয় যে রুশ বাহিনী, আবার পোল্যান্ডের কিছু মানুষ, স্ল্যাভিক জনগোষ্ঠী, এদের দুই একজনকে হত্যা করা হয়েছিল। দুই একজন বলতে থাকে না, কোথাও হয়তো তারা লুকিয়েছিল, পেয়েছে, হত্যা করেছে। তখন তারা একদমই নিয়ম অনুযায়ী কোনো হত্যাকাণ্ড হয়নি, তারা ইহুদি হত্যা করেছে, তারা স্লাভিক মানুষকে হত্যা করেছে, তারা পোল্যান্ডের মানুষকে হত্যা করেছে, রোমান মানুষদের, জিপসিদের নাম শুনেছেন, তাদেরকে হত্যা করেছে। তো এত নাম মনে রাখার দরকার নেই, আপনারা ইহুদিটা মনে রাখবেন। আর অ্যানা ফ্রাঙ্কের ডায়েরি কথা বলছিলাম, আপনারা কি কেউ পড়েছেন অ্যানা ফ্রাঙ্কের ডায়েরি? না আপু, পড়া হয় নাই। না আপু, আচ্ছা, না কখনো আপু। সময়, আচ্ছা, কোনো প্যারা নেই, কখনো সময় হলে পড়েন। দ্য ডায়েরি অফ আ ইয়ং গার্ল, এটা এখানে অ্যাড করেছি কারণ এটা সেন্টিমেন্টাল একটা ভ্যালু আছে। হলোকাস্টের ভয়াবহতা বর্ণনাকারী বিখ্যাত ডায়েরি, কারণ অ্যানা ফ্র্যাঙ্ক নেদারল্যান্ডসের ছিলেন, বলছি, অনেক কম বয়সী একজন মেয়ে, তাকেও হত্যা করা হয়। 2 বছর পুরো পরিবার সহ অ্যানা ফ্র্যাঙ্ক লুকিয়েছিলেন। আর ওলন্দাজ ভাষাটা আপনারা কি চেনেন? ডাচ ও- ভাষা। নে- হ্যাঁ, নেদার ওলন নেদার হ্যাঁ, নেদারল্যান্ডস এর ভাষা, ডাচ ভাষা, ওলন্দাজ বা ডাচ, যে কোনো একটা মনে রাখলেই হচ্ছে, নেদারল্যান্ডস এর ভাষা। এরপর আসে হচ্ছে নুরেমবার্গ আদালত। এই আদালতের নামও হয়তো আপনারা অনেকেই শুনেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানদের যে শীর্ষ যুদ্ধ অপরাধী ছিলেন, তাদেরকে আন্তর্জাতিক, এই যে এটা আন্তর্জাতিক কাটা হবে, আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা হয়। সেই বিচারের জন্য যে আদালত স্থাপন করা হয়েছিল, সেটার নাম হচ্ছে নুরেমবার্গ আদালত। এই সময় এরকমও ছিল যে নার্সরা, যে নারীরা জার্মান জার্মান সৈনিকদের সেবা যত্ন করতো, তাদেরকেও হত্যা করা হয়েছে, তাদেরকেও ফাঁসি দেওয়া হয়েছে, তাদের অনেকের চুল কেটে দেওয়া হয়েছিল, মানে অনেক বিশাল একটা আয়োজন করে সবাইকে শাস্তি দেওয়া হয়। আমার ভালো হতো যদি এখানে আমি কিছু ছবি আনতে পারতাম, কিন্তু ছবিগুলো পাওয়া একটু কঠিন হয়ে যায়, প্রপার ছবি। কখনো সময় হলে মনে করে দিন, আমি আপনাদের দেখাবো। আচ্ছা, এখন আন্তর্জাতিক সংস্থাতে আসি। আমরা ব্রেটন উডস সম্মেলনের কথা আগেও শুনেছি, এটা 1944 সালে নিউ হ্যাম্পশায়ারে গঠিত হয়েছিল। এখানে এটা আসার কারণ, যুদ্ধ পরবর্তী সময়ে গেলে আমরা জাতিপুঞ্জ, জাতিসংঘ, ব্রিটেন উডস এগুলো সম্পর্কে জানতে পারবো। তো ব্রিটেন উডস এর দুইটা টুইনস আছে, সেই টুইনস গুলো হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক আর আইএমএফ। আচ্ছা, আইএমএফ এর পূর্ণ রূপ কে বলতে পারবে?
ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। সাবাস, হ্যাঁ। বিশ্ব ব্যাংক আর আইএমএফ এই সম্মেলনটা করা হয়েছিল, প্রথমেই যেটা বলেছি যে আহ, মানে পৃথিবীতে টাকা পয়সা, অর্থনৈতিক অনেক সমস্যা চলছিল যুদ্ধের কারণে, সেইটা ঠিক করার কারণেই, মানে ঠিক করতে ব্রিটেন উডস প্রতিষ্ঠা করা হয়। সেখান থেকেই বিশ্ব ব্যাংক এবং আইএমএফ এর জন্ম। এছাড়াও আরেকটা জিনিস জন্ম হয়, সেটা হচ্ছে জিএটিটি, গ্যাট, যেটা পরবর্তীতে 1995 সালে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হিসেবে নামকরণ করা হয়। মানে সবকিছু, এগুলো সব কিন্তু টাকা, টাকা, এগুলো সব টাকা। আচ্ছা, আর জাতিসংঘ তো আমরা জানি 1945 সালের 24শে অক্টোবর। আর কমনওয়েলথ সম্পর্কে তেমন কোনো তথ্য দরকার হয় না, শুধু এটা দরকার হয়, এটা আমাদের প্রশ্নে এসেছিল, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত কমনওয়েলথ সৈনিকদের সমাধি বাংলাদেশে অবস্থিত, দুইটি, কুমিল্লা ও চট্টগ্রাম। চট্টগ্রাম সামিট। হুম। আরেকটা ব্যাপার আছে এখানে, আমি আপনাদের আপনাদের কি মনে হচ্ছে না যে কুমিল্লা এবং চট্টগ্রামে এরা কই থেকে আসলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিকরা? আচ্ছা, যদিও মনে আসছে না, আমার আমার আমি যখন পড়েছিলাম তখন মনে আসছিল যে আমরা তো যুদ্ধে ছিলাম না। তবে এটা বললে ভুল হবে, আমরা যুদ্ধে ছিলাম না, আমরা মিত্র শক্তিতে ছিলাম। যেহেতু তখন 1947-এর আগে আমরা যেহেতু ইউকের অধীনে ছিলাম, ব্রিটেনের অধীনে ছিলাম, তাই আমরাও মিত্র শক্তিতে ছিলাম। আর তখন ভারত, ভারত মানে আমরা, ভারত উপমহাদেশ থেকে অনেকেই যুদ্ধ করেছিল মিত্র শক্তির হয়ে, ইউকের হয়ে, বিধায় এখানে সৈনিকদের কবর রয়েছে। এছাড়াও অনেকে যুদ্ধ করতে করতে এদিকে চলে আসছেন, এ কারণে এখানে সমাধি আছে, অনেকেই সমাধি দেখতেও যায় অবশ্য। আচ্ছা, আপু এখানে এই আমি সমাধিগুলো তুলে নেওয়া হয়েছে? স্বাভাবিক, কুমিল্লা ও চট্টগ্রাম, হ্যাঁ। এই কারণে আর কি বিষয়টা আলোচনায় আসাতে এই প্রশ্নটা আসতেছে এখন। হুম। ওই সময়, আচ্ছা, আমাদের মধ্যে চেনা কে জানিয়ে গেছিল যুদ্ধ করতে, প্রথম বিশ্বযুদ্ধ না দ্বিতীয় বিশ্বযুদ্ধে? কাজী নজরুল ইসলাম কোন বিশ্বযুদ্ধে মানে প্রথম গিয়েছিলেন? বিশ্বযুদ্ধ আপু। হ্যাঁ, সাবাস। দ্বিতীয়। দুই, আমার আসলে খেয়াল নেই, আমার জেনুইনলি খেয়াল নাই, এই জন্য জিজ্ঞেস করছি। আমারও মনে হয় প্রথম বিশ্বযুদ্ধ হবে। আচ্ছা, সমস্যা নাই, কাজী নজরুল ইসলামকে আমরা পরে দেখছি। এই যে ট্রিক আমি দিয়ে রাখছিলাম হিরোশিমায়, এই ট্রিক দরকার হবে না, আপনারা জানেন। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুইটা বিশ্বযুদ্ধের মধ্যে 21 বছরের বিরতি, এটা মনে রাখবেন। আর এই যে এটা যেমন বললাম, 1944 সালে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এখন বলেন এর মধ্যে কোনটা বুঝতে সমস্যা হয়েছে, কোথায় আরেকবার একটু টাচ দেওয়া দরকার, কোথায় আরেকটু তথ্য অ্যাড করতে হবে, বলেন। আপনি লাস্টের স্লাইডটা আরেকবার যদি একটু বলতেন। হ্যাঁ, এটা টিপস এন্ড ট্রিক্স, এটা জি। তেমন কিছু নেই। আচ্ছা, এটা শুধু আমি একটু ট্রিক্স দিয়েছি যাতে আপনাদের মনে থাকে। যেমন বিশ্বযুদ্ধ, আমি মাঝখানে ডেট ভুলে যাইতাম যখন প্রথম দিকে, তো 21 বছর বিরতি এটা মনে রাখতাম, 1914 থেকে 21 বছর গেলে 1939 হয়। এই যে এইটা ডেট মনে রাখার জন্য ট্রিক্স। আর ব্রেটন উডসটা বলছি, যে ব্রেটন উডস টুইন বললে মনে রাখবেন, ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ দুইটাই 1944 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর কিছু, এটা আচ্ছা। আমাদের স্লাইডসে আছে, হ্যাঁ, তেমন কিছু না। আর এখানে আমি গুরুত্বপূর্ণ ছাড়া তেমন কিছু অ্যাড করি নাই, যেটুকু দরকার, যেটুকু না হলেই না সেটুকু অ্যাড করা হয়েছে। অ্যাক্সিস, এই ডেটটা দয়া করে মনে রাখবেন, 28 জুন মনে রাখতে হবে না, 28 জুলাইটা মনে রাখবেন। আচ্ছা, এখানে আরেকটা সম্মেলনের কথা হয়তো বলা হয় নাই, সেটা হচ্ছে ও 1945, হ্যাঁ, 1945 সালে ইয়াল্টা সম্মেলন হয়েছিল, আপনারা এটার নাম শুনেছেন? জি আপু আপু। আরেকবার বলুন এটা। হ্যাঁ, 1945 সালে ইয়াল্টা সম্মেলন হয়েছিল ক্রিমিয়ায়। আচ্ছা, এটা যুদ্ধের পরে হয়েছিল, এটা আমি পরবর্তীতে জাতিসংঘের স্লাইডে বলে দিব। এখন বলে রাখছি, যুদ্ধ পরবর্তী পড়া মানেই জাতিসংঘ, জাতিপুঞ্জ, এই জন্য অ্যাড করলাম। আচ্ছা, এটা যদি হয়ে থাকে আমি তাহলে এখন প্রশ্ন করব, একটু দেখে নেন কোথায় কি। এই, আচ্ছা, প্রশ্নগুলো করি, আমি একদম সিম্পল প্রশ্ন রাখছি। ডি দের সাথে, মানে ডি ডে এর সাথে সংশ্লিষ্ট কোনটি?
দ্বিতীয় প্রথম বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বিশ্বযুদ্ধ। দ্বিতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বিশ্বযুদ্ধ। হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হবে। ডি ডে হয়েছিল হচ্ছে 6 জুন 1944 সাল। আশা করি ঠিক আছে ডেটটা। আরেকটা ব্যাপার, আপনারা অনেকেই ডেট নিয়ে ভয় পান, সংখ্যা নিয়ে। আমিও খুব ভয় পাইতাম যে এত সংখ্যা, এত দিন, এত ডেট কিভাবে মনে রাখবো। তবে আমি মানে নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ডেট খুবই কম আসে, খুবই কম, মানে খুবই কম আসে। সর্বোচ্চ আপনি ধরেন 15টা 20টা প্রশ্নের মধ্যে হয়তো 2টা প্রশ্ন পাবেন ডেট নিয়ে। আমি জানি কেউই চায় না যে 2টা প্রশ্ন মিস করে আসবো, কিন্তু ডেট গুলো মনে রাখতে গিয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো ভুলে যায় না। মাথা যত ফাঁকা রাখবেন তত ভালো। অযথা ইনফো গুলো মাথায় আসলে অরিজিনাল যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো মাথায় স্টোর করতে পারবেন না। ঠিক আছে। আচ্ছা, হিরোশিমায় নিক্ষিপ্ত আণবিক বোমার নাম কি? লিটল বয়। লিটল বয়। হ্যাঁ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন শুরু হয়? 1 সেপ্টেম্বর 1939। 1 সেপ্টেম্বর 1939। শেষ হয় কবে? 2 সেপ্টেম্বর 1945। 2 সেপ্টেম্বর 1945। হ্যাঁ। হিরোশিমায় আণবিক বোমা ফালানো হয়েছিল কবে? 6 আগস্ট 1945। ঠিক আছে। প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত ভার্সাই হয়? চুক্তি। ভার্সাই হ্যাঁ, চুক্তি। এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলো দেখে মনে হচ্ছে না অনেক সোজা, কিন্তু যখন হুট করে এক্সামে চলে আসে তখন আর মাথা কাজ করে না। এই কারণে আমি মানে সহজ প্রশ্নগুলোই অ্যাড করেছি। আচ্ছা, হলোকাস্ট বলতে কি বোঝানো হয়? ইহুদি নিধন। ইহুদি নিধন। আচ্ছা, যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য আদালত কোথায় গঠিত হয়েছিল? নুরেমবার্গ। জার্মানিতে। 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 ব্রেটন উডস প্রতিষ্ঠান বলতে কোনটিকে বোঝায়? ওয়ার্ল্ড ব্যাংক ও ওয়ার্ল্ড IMF। ব্যাংক ও IMF। আর কমনওয়েলথ সমাধি ক্ষেত্র বাংলাদেশে কোথায় অবস্থিত? কুমিল্লা ও চট্টগ্রাম। কুমিল্লা ও চট্টগ্রাম। হ্যাঁ, তো এখানে আর কিছু বাদ নেই, আপনারা একটু নোট করে নেবেন। আর গতকালের মানে গত ক্লাসের নোটগুলো কি আপনারা পেয়েছিলেন? জি আপু। জি আপু। হ্যাঁ, তো ওখানে আমি যে দুই একটা মনে হয়েছে যে হয়তো ভুল করেছিলাম, আপনারা বলেছিলেন। আর ও হ্যাঁ, হংকং এর কথাটা, এটাই আমি খেয়াল করলাম। হংকং বোধহয় 2004 নাকি 5 সাল পর্যন্ত ব্যস্ততম এবং বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র বন্দর ছিল। তারপর সেটা চেঞ্জ করা হয়, কিন্তু আমি যখন পড়েছি তখন সেটা আপডেট করা হয়েছিল না। এরকম হয়ে থাকে, আপনারা এখন আপডেটেড ভার্সন গুলো সবসময় পড়ার চেষ্টা করবেন। তাছাড়া 2টা অপশন থাকলে সমস্যা হয়ে যাবে। এখানেও যদি এখানে যদি যুদ্ধ তো হয়ে গেছে, এখানে আসলে আপডেট করা কিছু নেই। পরেরটাতে দেখতেছি আমরা। এই যে যুদ্ধ তাহলে শেষ, এখন আমাদের শান্তি দরকার একটু। এটা তো সেট করা আছে, আমরা একটু শান্তিতে যাই। আরে এই যে আমাদের শান্তি, আদৌ শান্তি আছে কিনা আল্লাহ ভালো জানে। আপনাদের উপরে কি কোনো হ্যাঁ ব্রেক দরকার? না আপু, সমস্যা নেই, পড়ান। আচ্ছা, আমি একটু দেখি কতজন আছেন আপনারা। হ্যাঁ, 25 জন। আজকে এত কম কেন? এই টপিকটা হয়তো অনেকেরই পড়া আছে আপু। হ্যাঁ, তা পড়া আছে, কিন্তু আমি তো ওই যে ভাইয়া নাকি বলে নাই কোন কোন টপিক পড়ানো হচ্ছে। সত্যি এই টপিকটা সবারই মোটামুটি পড়া থাকে, টপিকটা সোজা আছে। আচ্ছা, প্যারা নেই। আমরা জাতিসংঘ নিয়ে পড়ি। আজ জাতিসংঘ দিবস কবে? 24 অক্টোবর। আপনাদের কারো জন্মদিন আছে নাকি 24 অক্টোবর? না। আমাদের যখন আমাদের জিকে স্যার যখন পড়াতেন, 2 একটা ক্লাস করেছিলাম, তখন স্যার সবসময় বলতেন এই দিনে কারো জন্মদিন আছে কিনা। যদি জন্মদিন থাকে তাহলে তার সেই ডেটটা মনে থাকে। আমার 24 অক্টোবর সবসময় মনে থাকতো, কারণ আমার জন্মদিন 22 অক্টোবর, আর 24 অক্টোবর জাতিসংঘ দিবস। আপনাদের যাদের যাদের ডেট মনে থাকে না, তখন আপনারা দেখবেন যে আপনার জন্মদিন আপনার কাছের কারো জন্মদিনের সাথে ডেট মিলছে কিনা, তাহলে মনে থাকবে। আপু, আচ্ছা। হ্যাঁ।
24 অক্টোবর আমার আব্বু আম্মুর অ্যানিভার্সারি। আরে সাব্বাস, তাহলে এই ডেট তো এমনিই মনে থাকে, আরো মনে থাকবে। আসলে জোস, মাশাআল্লাহ। আমার আব্বু আমার 18 অক্টোবর, এই যে, পাশাপাশি আর কি। হ্যাঁ, ভালোই আমার কিন্তু। আব্বু আম্মুর 11ই অক্টোবর। আরে, সবাই কি অক্টোবরেই বিয়ে ঠিক করছিল নাকি? সবার তাই তো অক্টোবরে মনে বিয়ে। হচ্ছে। হ্যাঁ, আমার জন্ম অক্টোবরে। আপু বিয়ে কবে করছে? 6 ডিসেম্বর। কার কবে? যাই হোক, ঠিক আছে। পূর্বসূরি জাতিপুঞ্জ। জাতিপুঞ্জ সম্পর্কে একটু জানতে হবে, কারণ এটা চলে নাই, ব্যর্থ হয়েছে বিধায় আমাদের জাতিসংঘ গঠিত হয়েছিল। তো জাতিপুঞ্জ গঠন করা হয় 1920 সালে, প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। মার্কিন যুক্তরাষ্ট্রের 28তম প্রেসিডেন্ট উড্রো উইলসন এটার প্রস্তাবক। আমি কিন্তু বারবার বলছি, 28তম প্রেসিডেন্ট হচ্ছে উড্রো উইলসন। উইলসনের বিখ্যাত 14 দফার মনে হয় শেষ দফা ছিল জাতিপুঞ্জ গঠন করা। মানে কয় নম্বর দফা ছিল সেটা আমার খেয়াল নাই, তবে 14 দফার মধ্যে একটা দফা ছিল জাতিপুঞ্জ গঠন করার প্রস্তাব। জাতিপুঞ্জের সদর দপ্তর ছিল জেনেভাতে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন ঠেকাতে পারে নাই, তখন 1946 সালে আনুষ্ঠানিকভাবে জাতিপুঞ্জ বিলুপ্ত হয়, অর্থাৎ জাতিসংঘ গঠন করারও 1 বছর পর জাতিপুঞ্জ বিলুপ্ত হয়। আরেকটা ব্যাপার, জাতিপুঞ্জের উদ্যোক্তা হয়েও মার্কিন যুক্তরাষ্ট্র সদস্য ছিল না। এই যে ব্যাপারটা এখানে একটু অদ্ভুত, যে মার্কিন যুক্তরাষ্ট্রের 28তম প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মানে পুরো একটা দেশ, মানে একটা দেশের প্রেসিডেন্ট যখন একটা কাজ করতেছে মানে পুরো দেশটাই সেই কাজই করছে। তো মার্কিন যুক্তরাষ্ট্র নিজে উদ্যোক্তা হয়েও সে জাতিপুঞ্জের অংশ ছিল না। আমার মনে হয় অর্থনৈতিক আর সামাজিক কারণে ছিল না, এই কারণটা ক্লিয়ার না। আচ্ছা, এখানে কয়েকটা সম্মেলন দেয়া আছে, আমি এখানে 11টা সম্মেলনের মধ্যে কয়েকটা সম্মেলন উল্লেখ করেছি, 1 2 3 4 5। আরেকটা সম্মেলন আমি একটু পর বলবো। আচ্ছা, আপনাদের কাছে হয়তো এরকম প্রশ্ন অনেক সময় আসে যে জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ কোন সম্মেলন ছিল, বা কোন সম্মেলনের মাধ্যমে জাতিসংঘ প্রতিষ্ঠার মানে প্রস্তাবনা আসে। সেটা হবে লন্ডন ঘোষণা, 1941 সালে। তারপরে আটলান্টিক সনদ আসে। উইনস্টন চার্চিল কে ছিলেন? ইউকের প্রাইম মিনিস্টার ছিল না? হ্যাঁ, ইউকে প্রাইম মিনিস্টার হচ্ছে উইনস্টন সময়ের চার্চিল। আর ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট কে ছিলেন? ইউএস প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। হ্যাঁ, ওনারা আটলান্টিক সনদ করেছিল যে না, জাতিসংঘ, তখন তো নাম জাতিসংঘ ছিল না, জাতিপুঞ্জের মতো একটি সংঘ লন্ডন তৈরি করতে ঘোষণা হবে। কি ধরনের পদক্ষেপ ছিল, মানে কি কি ঘোষণা আসলে এটা? ঘোষণাটা এরকম ছিল যে যুদ্ধ পরবর্তী সময়ে জাতিপুঞ্জ যখন কাজ করলো না, তখন পরবর্তীতে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য কি করা যায়, কেমন সংঘ গঠন করা যায় সেটা নিয়ে প্রস্তাবনা। যে আমাদের একটা সংঘ দরকার জাতিপুঞ্জ হচ্ছে, যেটা ফুল প্রুফ হবে, যেটা আরো ভালো হবে। আর এই তারপরে যেটা যুদ্ধ আর যে প্রতিষ্ঠা করলে যে আর যুদ্ধ হবে না, কিন্তু আমার মনে হয় যুদ্ধ আবার হবে। এগুলো কাজ করে না। জাতিসংঘ কি প্রপারলি কাজ করছে আপনাদের মনে হয়? না। আসলে করে না। তবে একবারে কিছু করছে না তাও না, ইউনিসেফ কাজ করে, ইউনেস্কো কাজ করে। তো এই আর কি। এরপর আটলান্টিক সনদেও তারা, মানে এটা শুধু ছিল প্রতিষ্ঠার একটা থাকে না প্রস্তাবনা, যে আচ্ছা আমরা এরকম একটা করতে পারি, তারপর সেটা তো সাইন করতে হয়। সেই স্বাক্ষরটা হয়েছিল আটলান্টিক সনদে। আচ্ছা। আপু, হ্যাঁ, আপনি হচ্ছে কি লন্ডন ঘোষণা, আমি যে কোশ্চেনটা করলাম এটা কি অ্যান্সার বলেছেন? আমার ওই সময় মানে নেটওয়ার্ক একদমই ছিল না, আমাকে জুম থেকে বের করে দিয়েছে, শুনতে পাইনি কিছু। আরে আচ্ছা আচ্ছা, আমি যেটা বললাম, আমি বলছিলাম যে যুদ্ধ শেষে একটা নিরাপদ, মানে দেশ, দেশ না পৃথিবী করার জন্য তারা একটা প্রস্তাবনা করেছিল যে মানুষের একটু সহযোগিতা দরকার। এই যে যুদ্ধর পরে, যুদ্ধ তখন হচ্ছে, তারা তো বুঝতে পেরেছে যুদ্ধের পরে যে ক্ষয়ক্ষতি হবে, সেটা থেকে পৃথিবীটাকে আবার গড়ে তোলার জন্য একটা সংগঠন দরকার। যেমন জাতিপুঞ্জ ছিল, কিন্তু জাতিপুঞ্জ তো কাজ ঠিক মতো করছিল না।
এই জন্য তারা আরেকটি সংস্থা তৈরি করতে চেয়েছিল, যেটা জাতিসংঘ পরবর্তীতে নাম দেয়া হয়। তো মূল লন্ডন ঘোষণার মূল কথা ছিল যে আমরা একটা সংঘ গঠন করব যেটা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবে। এক কথাই হচ্ছে এটা। জি আপু, বুঝতে পারছি। হ্যাঁ, আরো কিছু ঘোষণা দেয়া হয়েছিল, যেমন হচ্ছে তারা বলেছিল যে মিত্রপক্ষ কোনো দেশ মিত্রপক্ষের সাথে আলোচনা ছাড়া অক্ষশক্তির সাথে কোনোভাবে চুক্তি করতে পারবে না। যেমন ধরো এরকম আহ ব্যাপারটা হচ্ছে এই যে আমি একটা দল, আচ্ছা আমি সরাসরি দলের নামই বলি, আমি আমি ধরো বিএনপি, অন্য একটা দল হচ্ছে আওয়ামী লীগ। তো আমরা যুদ্ধ শুরু করছি বা ভোট করছি, ভোট করার পরে আমরা জিতে গেছি, বিএনপি জিতে গেছে। এখন আমি বলতেছি, ধরো আমি বিএনপির নেতা, আমি বলছি যে না, আমাকে বলা ছাড়া বা আমাদের সাথে আলোচনা না করে তোমরা আওয়ামী লীগের কারোর সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না। এইটা ছিল লন্ডন ঘোষণার অন্যতম কথা, যে মিত্র শক্তি আলোচনা ব্যতীত অক্ষশক্তির সাথে কোনো ধরনের চুক্তি করতে পারবে না। এগুলো হচ্ছে যুদ্ধর কথা। তারপর জাতিসংঘ প্রতিষ্ঠার কথা চলে আসে। তো এই ক্ষেত্রে শুধু মনে রাখবা শান্তি প্রতিষ্ঠার কথা এখানে বলা হয়েছিল। আর এটা আটলান্টিক একটা। সনদে হ্যাঁ, আটলান্টিক সনদেও তাই প্রস্তাবনাকে স্বাক্ষর করা হচ্ছে। তো তোমরা যেটা যদি লয়ের পড়া, তবুও বলতেছি, এগ্রিমেন্ট কন্ট্রাক্ট হয় যখন সেটা কোনো সাইন থাকে। তোমরা একটা কন্ট্রাক্ট হয়তো করেছো, সেখানে তোমরা যদি সাইন না দাও, অনেক দেশে যদি লিখিত না থাকে, সেটা কোনো দাম থাকে না। এই জন্য তারা সাইন করে একটা আটলান্টিক সনদ করে যে না, আমরা জাতিসংঘ প্রতিষ্ঠা করব। এরপর 1942 সালে হচ্ছে রুজভেল্ট হচ্ছে ইউনাইটেড নেশনস নামকরণ করেন। এই জন্য এই লোকটার নাম বারবার আসতেছে। জাতিপুঞ্জের নামকরণ কে করেছিল? কেউ বলেন? আপু আবার কোয়েশ্চেনটা করেন, বুঝতে পারিনি। জাতিপুঞ্জের নামকরণ কে করেছিলেন? এটা কি আপনারা কেউ জানেন? রুজভেল্ট। ও, রুজভেল্ট না, জাতিসংঘের উইলসন। জাতিপুঞ্জ আসলে সেইভাবে কেউ নামকরণ করে নাই, তবে ওই সময় আপনি উইলসন করছিলেন। উড্রো উইলসন ছিলেন। হ্যাঁ, উড্রো উইলসন ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন সবাই মিলে প্রতিষ্ঠা করেছিল হচ্ছে ইউনাইটেড, ইউনাইটেড না, লিগ অফ নেশনস। এই সময় লিগ অফ উড্রো উইলসন, নেশনস। সেটাই তো আমি বলছিলাম, এটা আমি অ্যাড করছি না, একটু মিক্স। এই যে প্রস্তাবনা করেছিলেন উড্রো উইলসন। এটা মনে রাখবেন, নামকরণের কথা আমি এখানে কোথাও পাইনি। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, আচ্ছা এটা পরের বার, এর মাঝখানে কয়েকটা সম্মেলন আছে, সেটা আমি বাদ দিয়েছি, আপনারা একবার দেখে নিন, তাহলেই হবে, বইয়ে দেখে নিবেন, এত গুরুত্বপূর্ণ না। এই যে এখানে দেখেন, 1945 সালে সান ফ্রান্সিসকো একটা সনদ করা হয়। এই সনদটাতে আমরা যে ইয়ালটা সনদের কথা বললাম, ইয়ালটা সম্মেলনের কথা বললাম, সেই সম্মেলনকে পূর্ণরূপ দেওয়া হয়েছিল। এখন ইয়ালটা সম্মেলন হয়েছিল 1945 সালে ক্রিমিয়ার উপদ্বীপে। ক্রিমিয়া বর্তমানে হচ্ছে ইউক্রেনে। এখানে ইয়ালটা সম্মেলন হয়, সেখানে বলা হয়েছিল যে জার্মানি কিভাবে ভাগ করা হবে, ইউরোপ কিভাবে গঠন করা হবে, এবং জাতিসংঘ কিভাবে গঠন করা হবে। সে জাতিসংঘ কিভাবে গঠন করা হবে সেটা নিয়ে আবার সান ফ্রান্সিসকোতে আরেকটা সনদে স্বাক্ষর করা হয়। এই সনদে স্বাক্ষর করেছিল প্রথমে 50 জন, পরবর্তীতে পোল্যান্ড স্বাক্ষর করে। তো মোট 51 জন সদস্য ছিল, থাকে না ফাউন্ডিং মেম্বার, প্রতিষ্ঠা সদস্য ছিল 51 জন 1945 সালে। এই কারণে 24 অক্টোবর 1945 সালে এটা আত্মপ্রকাশ করে, জাতিসংঘ দিবস 24 অক্টোবর। আর এগুলোর ডেট সেভাবে দরকার পড়ে না, এই জন্য দিইনি, তাও আমি বলে দিচ্ছি। সান ফ্রান্সিসকো সম্মেলন হয়েছিল 25 এপ্রিল থেকে 26 জুন পর্যন্ত। এই সবগুলো সম্মেলন একদিনে হয় নাই, বেশিরভাগ হয়েছে 10 দিন, 7 দিন, 3 দিন এইরকম করে, বিধায় ডেট গুলো এভাবে পরীক্ষায় আসে না। এটা একটু মনে রাখবেন যে কোথায় কোন সদর দপ্তরটা আছে। এই যে ওসি পরিষদ সম্পর্কে বলছিলাম, এটা 1994 সাল থেকে স্থগিত। তো এটা নিয়ে তেমন প্রশ্ন আসে না। প্রশ্ন আসে যে কোথায় সদর দপ্তর, আর আইসিজে থেকে অনেক প্রশ্ন আসে। প্রশ্নগুলো কি কি আমি একটু পর বলছি। এই যে সাধারণ পরিষদে অধিবেশন হয় প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। সভাপতির মেয়াদ হচ্ছে 1 বছর। আপনারা দয়া করে সভাপতির মেয়াদটা ভুলবেন না। এইটা থেকেও আমার এত প্রশ্ন আসছিল, মানে খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার।
একটা একটা এক্সামেই 3-4টা করে প্রশ্ন আসে শুধু হচ্ছে মেয়াদ নিয়ে। তো আপনারা মনে রাখবেন, জেনারেল অ্যাসেম্বলিতে সভাপতির মেয়াদ 1 বছর। আর প্রথম অধিবেশন কোথায় হয়েছিল এটা অতটা দরকার নাই। নিরাপত্তা পরিষদের সদস্য 15টি, আমরা জানি। অস্থায়ী সদস্য 10টি, সেটাও আমরা জানি। মেয়াদ 2 বছর, আর সভাপতির মেয়াদ 1 মাস। এই সবগুলো আবার, হ্যাঁ, এই সবগুলোতে সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, সচিবালয়, ইকোসক, আন্তর্জাতিক আদালত, সবকিছুর মধ্যে সভাপতির মেয়াদ সবচেয়ে কম নিরাপত্তা পরিষদের, মাত্র 1 মাস। এটাও মনে রাখবেন। আর হ্যাঁ, ভেটো, ভেটো কোন শব্দ, এটা আসে না যদিও, ল্যাটিন শব্দ, এটার অর্থ আমি মানি না। আচ্ছা, ভেটো দিতে পারে কোন কোন দেশ? 5টা দেশ জানি কিন্তু এক্সাক্ট মনে গ্রেট নাই। ব্রিটেন, রাশিয়া, চীন, আর যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র। হ্যাঁ, এখানে যদি দেয়া আছে, আমি এটা দিই। হ্যাঁ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন, এরা ভেটো দিতে পারে। এটা হচ্ছে P5, পাওয়ারফুল 5 বা পাওয়ার 5 এরকম বলে। আচ্ছা, এখন আমরা আসি বিশেষায়িত সংস্থা। এখান থেকে অনেক প্রশ্ন আসে, এগুলো মনে রাখা অনেক হার্ড হইতো আমার জন্য। আচ্ছা, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন সম্পর্কে আপনারা শুনেছেন। এটা 1919 সালে ভার্সাই চুক্তির মাধ্যমে গঠন করা হয়। এটা পরে জাতিসংঘে যুক্ত করা হয়েছিল। ব্যাপারটা আমি আপনাদের বুঝাই। আমরা যেমন এখন পড়ছি ল, তো লতে একটা নাম আছে রেট্রোস্পেক্টিভ ল, অর্থাৎ একটা আইন অনেক আগে করা হয়েছে, অনেক আগে থেকে চলতেছে একটা আইন, কিন্তু সেটার নামকরণ করা হয়নি, আনুষ্ঠানিকভাবে যুক্ত করা হয়নি। তো আনুষ্ঠানিকভাবে যুক্ত করা হয়েছে 25 তারিখে, কিন্তু এদিকে কার্যকর করা হয়েছে 13 তারিখে। এটা কি আপনারা বুঝতে পারতেছেন? মানে একটা জিনিস তৈরি করার আগে থেকেই কার্যকর। কিছু হলো? আচ্ছা, আমি যেটা আলিয়া, বোঝাতে চাচ্ছি, আচ্ছা, শুনতে পাচ্ছেন তো আপনারা, না? জি আপু। হ্যাঁ। তো এই ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনটাও এরকম, এটা অনেক আগে প্রতিষ্ঠিত হলেও এটাকে জাতিসংঘের প্রথম সংস্থা হিসেবে ধরা হয়, বিশেষায়িত সংস্থা। কিন্তু জাতিসংঘ কিন্তু তখন তৈরি হয়েছিল না। তো এটাকেই বলে রেট্রোস্পেক্টিভ ল। এটা দয়া করে আপনারা লিখবেন না, এটা আমি বোঝানোর জন্য বলছি। আচ্ছা, এটার আইএলওর সদর দপ্তর জেনেভাতে, নোট করে নেন। WHO জেনেভাতে। বিশ্ব স্বাস্থ্য দিবস আসে না, তবে আসতেও পারে, এটাও রেখে দেন। ইউনেস্কো, ইউনেস্কোর কাজ এখানে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করা। ইউনেস্কোর পূর্ণরূপ কি একজন বলেন? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, কি যেন ভুলে গেছি, এডুকেশনাল, সায়েন্টিফিক, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন মেবি। অর্গানাইজেশন। হ্যাঁ, সাব্বাস, হ্যাঁ। এটা অনেক সময় চলে আসে, আমি জানি খুবই সিলি একটা কোশ্চেন, কিন্তু মাঝে মাঝে কঠিন প্রশ্ন পড়ে পড়ে সহজ প্রশ্নগুলো আর পারা যায় না, এই জন্য শুনে নিলাম। আচ্ছা, IMF তো আমরা শুনলাম, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এখানে আমি কাজটা লিখে দিয়েছি, মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা, মানে অবশ্যই টাকা নিয়ে কাজ IMF এর। আর এটা ব্রিটেন উড সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল, আর ওয়াশিংটন DC। আপনারা এটা মনে রাখবেন, টাকা রিলেটেড যে কোনো অর্গানাইজেশন UN এর সবগুলো ওয়াশিংটন DC তে সদর দপ্তর। আর এখানে এতগুলো লাগে না, এর মধ্যে আমাদের এই এটা, 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 এটা বেশি গুরুত্বপূর্ণ ছিল, তবে আপনারা সবই পড়বেন, কারণ কখন কি আসে বলা যায় না। আরেকটা ব্যাপার, খাবার রিলেটেড সবকিছু রোমে। খাবার রিলেটেড প্রত্যেকটা অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? রোমে, রোম। ইতালি। হ্যাঁ। আর ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন, আবার কি বলে ওটাকে, অ্যাটমিক বোম, সব হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়াতে। কারণ ভিয়েনা থেকেই হচ্ছে যুদ্ধের শুরু। এই কারণে বলছি, জার্মানির যে চ্যান্সেলর ছিলেন হিটলার, উনি মূলত ভিয়েনার নাগরিক, অস্ট্রিয়ার নাগরিক। এই জন্য আমি মনে রাখি যুদ্ধ, যুদ্ধ দিয়ে মনে রাখি, কারণ যুদ্ধ মানে নিউক্লিয়ার বোম, আর নিউক্লিয়ার বোম মানে অস্ট্রিয়া। আর ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি একটু মনে রাখবেন, এটা হচ্ছে মেধা দিবস ইয়ে করে, মানে মানে কে কত মেধাবী, যে IQ ইয়ে করে না,
একটু মাপে যে কে বেশি বুদ্ধিমান, পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে, এগুলো করে হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। এত গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা। আপু, হ্যাঁ, এই ডেটগুলো কি অনেক ইম্পর্ট্যান্ট যেগুলা দাগাই দিলেন? ডেট ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কোথায় কোনটা সদর দপ্তর। এই যে এটা এটা হচ্ছে এই যে এগুলো কোথায় কোন সদর দপ্তর, এটা মনে রাখবেন। সাল আসে না রে, সাল খুবই কম আসে। ওকে। আচ্ছা, এই যে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, সেটা হচ্ছে নোবেল পুরস্কার। এখন আরেকজন বলেন, ইউএনএইচসিআর এর পূর্ণরূপ কি? ইউনাইটেড বলেন। নেশন হাই, ভুলে গেছি, মনে নাই। কমিশনার ইউনাইটেড ফর রিফিউজিস। হ্যাঁ, ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিস। এটাই হচ্ছে এই যে রোহিঙ্গা যে আসলো আমাদের দেশে, রোহিঙ্গা কাহিনীতে এনারা অনেক হেল্প করেছিলেন। যে কোনো শরণার্থী যখন আসে তখন ইউএনএইচসিআর এটা দেখভাল করে বলতে গেলে। এই যে এখানে লেখাই আছে, কাজ হচ্ছে শরণার্থী বিষয়ক। এটা নোবেল পুরস্কার পেয়েছে 2বার। সালগুলো মনে রাখার দরকার নেই, যে পারবে সে মাশাআল্লাহ, না পারলে প্যারা নেই। কিন্তু কতবার নোবেল পুরস্কার পেয়েছে এটা মনে রাখবেন। আর এরা নোবেল পুরস্কার পেয়েছে শান্তিতে। তাহলে ইউএনএইচসিআর নোবেল পুরস্কার পেয়েছে 2বার, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। এদের কাজ হচ্ছে শরণার্থী বিষয়ক এবং এটি সদর দপ্তর জেনেভাতে। আবার ইউনিসেফ, ইউনিসেফের পূর্ণরূপ বলেন একজন। ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। এটা পুরোটা, তবে এই যে শুধু বলে চিলড্রেন ফান্ড বললেও হয়, আমরা তাই করেছি। তবে মাশাল্লাহ, থ্যাংক ইউ আপু। এটা একবার পেয়েছে শিশু তহবিল, এটার কাজ নামের মধ্যে কাজ আছে। এটা সদর দপ্তর নিউ ইয়র্কে একবার। এই যে আইএলও পেয়েছে একবার। এই সবগুলোই শান্তিতে পেয়েছে, বাই দ্য ওয়ে, শান্তিতে নোবেল পুরস্কার, এটাও জেনেভাতে। এই যে এটা হচ্ছে ভিয়েনাতে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, 2005 সালে শান্তিতে নোবেল পুরস্কার পায়। এখন বলেন, আইপিসিসি পূর্ণরূপ কে জানেন? আপু আমি বলি। হ্যাঁ বলেন। গভর্নমেন্টাল। হ্যাঁ, আপু হচ্ছে আইপিসিসি পূর্ণরূপ ইন্টারো গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট মেবি চেঞ্জ, এটাই হবে। হ্যাঁ, সাব্বাস, থ্যাংক ইউ আপু। ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ মানে জলবায়ু পরিবর্তন প্যানেল। এটাও শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে 2007 সালে। এটার সদর দপ্তর জেনেভা। আমি এগুলো এক্সট্রা করে লিখে দিয়েছি, দয়া করে সদর দপ্তর গুলো ভুলবেন না। এইবার ওপিসিডাব্লিউ, এটা সদর দপ্তর কোথায়? আমি কিন্তু লিখেই দিয়েছি এখানে। অর্গানাইজেশন নেদারল্যান্ডসের হেগ শহরে। হ্যাঁ, আর পূর্ণরূপ কে জানি বলতে চাইলেন, বলেন। অর্গানাইজেশন প্রোহাবিশন, তারপরে হচ্ছে ক্লাইমিকাল ছিল মনে হয় আমার, তারপরে মনে নাই, অনেক আগে পড়ছিলাম। আচ্ছা, আমার কি মনে আছে, অর্গানাইজেশন অফ প্রভিশন অফ কেমিক্যাল ওয়েপন্স, সম্ভবত এরকম কিছু একটা। মানে এটাও হ্যাঁ, আমার হচ্ছে, মনে হয়। হ্যাঁ, রাসায়নিক অস্ত্র মানে কেমিক্যাল ওয়েপনের উপর যে প্রভিশন আছে এটা। এগুলোতে না আরেকটা মজার ব্যাপার শুনি। এই যে আইআইএ, এটা একটা সম্মেলন করে। এখানে সর্বপ্রথম সাইন দেখা যাচ্ছে আমরা করে রাখছি বাংলাদেশ, কথার কথা বলছি বাই দ্য ওয়ে। আবার রাসায়নিক অস্ত্র নিষিদ্ধ করেন যে না, রাসায়নিক অস্ত্র আমরা কেউ ব্যবহার করবো না, এখানেও আমরা সাইন করে রাখছি। তো আমাদের তো কোনো অস্ত্রই নেই, আমাদের কিছু নাই। আমরা এই জন্য সব কিছুতে আগে সাইন করি। এদিকে যাদের অস্ত্র আছে, ইউএসএ একটা কিছুতে সাইন করে নাই, কারণ তারা জানে তারা নিষিদ্ধ রাখবে না, তারা যুদ্ধ করবে। এগুলা আমার আসলে যখন মনে হয় তখন অনেক হাসি লাগে, যে আমার কাছে নাই জন্য আমি আগে সাইন করে রাখছি। আচ্ছা, এটা হচ্ছে সবচেয়ে নতুন, 2020 সালে এরা নোবেল পুরস্কার পায়, আবারও শান্তিতে। এটার পূর্ণরূপ বলেন তো একজন, বলেন। এটা সোজা রে। আচ্ছা, আমি বলছি, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, ওয়ার্ল্ড বিশ্ব ফুড খাদ্য। প্রোগ্রাম। হ্যাঁ, একদমই সোজা একটা নাম।
এই যে খাবার, এই জন্য এটা সদর দপ্তর রোমে। এটা অনেক সোজা ছিল। 2020 সালে পেয়েছে, তো অনেক কি বলবো, অনেক রিসেন্ট একটা কাহিনী, তো মনে রাখবেন আপনাদের রিসেন্ট থেকে অনেক বেশি প্রশ্ন আসবে। আমি রিসেন্ট থেকে অনেক ভালোভাবে একটা ক্লাস নিবো ভাবছি। আর এগুলো পড়তেছেন, এগুলো আমি একটু গল্প আকারে এক্সট্রা ইনফো দিয়ে পড়াচ্ছি। তারপরে একটা ক্লাস হয়তো নিব যেখানে একদম শুধু থাকে না, এমসিকিউ করানো হবে, তখন আপনাদের জন্য বেশি সুবিধা হবে মনে হয়। তো এখন একটু গল্প আকারে মাথায় নিয়ে নিয়ে এমডিজি আর এসডিজি পূর্ণরূপ বলেন। না, দেখাবো না, বলেন এমডিজি আর এসডিজির পূর্ণরূপ। এসডিজি হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। আর এমডিজিটা সঠিক মনে নাই। আচ্ছা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। হ্যাঁ, সাবাস। এর মধ্যে মেয়াদকাল আমাদের এমডিজি শেষ। 8টা লক্ষ্যমাত্রা ছিল, এই 8টা কখনো আমরা মুখস্থ করি নাই। কিন্তু এসডিজি এখনো চলমান, 15 বছর, 2016 থেকে 2030। লক্ষ্যমাত্রা 17টি। এইটা সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রার দরকার নেই, গোলটা মনে রাখবেন 17টি। এই 17টি আপনাদের সিরিয়ালে মনে রাখতে হবে। কারণ মুখস্থ আছে 17টা? আপু আমি ট্রাই করতে পারি। বলতে পারবেন? বলতে পারলে খুব মজা হবে, এবার সবার জানা হবে আর কি। সামনের দিকে কিছু মনে আছে, পরে মেবি ভুলে যাব। আচ্ছা, প্যারা নেই, আপনারা চেষ্টা করবেন যেন 17টার অন্তত প্রথম দিকে, আবার যেগুলো আপনাদের কাছে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ এগুলো মনে রাখতে। আমাদের প্রশ্ন কিভাবে আসতো? এভাবে আসতো যে আপনারা হয়তো অনেকে দেখছেনও যে 5 নং মানে এসডিজির 5 নং গোলটা লক্ষ্যমাত্রা কি নিয়ে। 5 নং লক্ষ্যমাত্রা কি নিয়ে আমি কেমনে মনে রাখবো? এই যে মুখস্থ করে রাখতে হবে। সম্ভবত লিঙ্গ নিয়েছিল, লিঙ্গ সমতা। আপনারা এইভাবে মনে রাখবেন। আর স্লোগানটা দরকার হয় না, লিভ নো ওয়ান বিহাইন্ড। তো 17টা লক্ষ্যমাত্রা দয়া করে মুখস্থ করবে, এটা আসলে পড়ানোর ব্যাপার না, এটা মুখস্থ করার ব্যাপার পুরোটাই। এই যে ফান্ডের মধ্যে আছে ইউএনডিপি, এটাও বলেন, প্রত্যেকটার ফুল ফর্ম বলেন। নন ওয়ার্ক লেখা, নিউ ইয়র্ক হবে। কেউ একজন বলেন অনুরূপ। ইউএনডিপির পূর্ণরূপ আপু? হ্যাঁ। ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। হ্যাঁ, সাব্বাস। এইগুলো এমনিতে অনেক সোজা। এটা এই যে মানব উন্নয়ন সূচক প্রকাশ করে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এখানে কয়েকটা বিষয় ওনারা খেয়াল করে যে আমরা আমাদের ইকোসিস্টেম কেমন, ইকোনমিক্যাল গ্রোথ কেমন, নানান কিছু, আমরা সমান অধিকার পাই কিনা, এগুলো সবকিছু দেখার পরে এইচডিআই প্রকাশ করে ইউএনডিপি। সেখানে বাংলাদেশের অবস্থান 130তম। মানে এতগুলো দেশের মধ্যে, 193টা দেশের মধ্যে 130তম, মানে আমাদের মানব সূচক, মানে আমাদের উন্নয়ন এত খারাপ অবস্থা যে আমরা 130তম। আপনারা একটু মনে রাখবেন। আর সদর দপ্তর আবারও বলে দিচ্ছি, নিউ ইয়র্কে। ইউএনএফপিএ, এটা জনসংখ্যা তহবিল। ইউনাইটেড নেশন ফান্ড ফর পাবলিক কি জানি ছিল, আমার খেয়াল নেই এটা, আমার এটা মনে নাই যদিও, তবে এটাও মনে রাখেন, নিউ ইয়র্কে। ইউএনইপি, এগুলো হচ্ছে নাইরোবি, কেনিয়াতে। এই যে চ্যাম্পিয়ন অফ আর্থ পুরস্কার দান করে এরা। ইকোনমিক্যাল প্রোগ্রাম আর কি, সরি ইকোনমিক্যাল না, এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। আর ইউএন ওমেন সম্পর্কে কি কি জানেন? তবে বলেন, একটু কথা বলেন কেউ। আচ্ছা, ইউএন নারী ওমেন হচ্ছে, পুরুষের হ্যাঁ বলেন একজন। হ্যাঁ আপু, বললাম নারী পুরুষের সমতা। হ্যাঁ, লিঙ্গ সমতা মূলত, আর নারীর ক্ষমতায়ন, মানে ইকুইটি ফর উইমেন, ইউনাইটেড নেশনস ফান্ড ফর ইকুইটি ফর উইমেন। আরেকটা আপনারা হয়তো শুনেছেন, ইউনিফেম, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল ফান্ড ফর উইমেন, জি এরকমই। আপু। দুইটাই নারীদের জন্য। আরেকটা নাম আপনারা শুনেছেন, সিডোর নাম শুনেছেন? জি আপু। সিডোর পূর্ণরূপ কে জানেন? আমি বলেন একজন। Convention on Elimination of all forms of discrimination against women. হ্যাঁ, সাবাস। এটাতে 30টা ধারা ছিল, এটা মনে রাখবেন, 30টা ধারা, আর ফুল ফর্ম মনে রাখলেই হবে।
এটা আমি অ্যাড করি নাই, তবে আসে অনেক সময়। আর ইউএনএফপিএ এটা তো বলেছিলাম, ফান্ড ফর পপুলেশন বা পপুলেশন ফান্ড, এই তো। আর কি, ও এখানে আমি যেটা বলছিলাম সেটা আমি আবার আলাদা করে অ্যাড করছি, যে শিল্প ও পারমাণবিক হচ্ছে ভিয়েনাতে। আর এখানে স্বাস্থ্য, শ্রম সবকিছু বেশিরভাগ হবে জেনেভা। বাকিগুলো খাবার হলো ইতালির রোম। আর ওয়াশিংটন ডিসি হচ্ছে অর্থনৈতিক, সব টাকা পয়সা সব হচ্ছে আইএমএফ। আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ সব হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। আর আমি প্রধান, এগুলো অ্যাড করা ছিল না, আমি পরে অ্যাড করেছি, যে প্রথম মহাসচিব হচ্ছে ট্রিক ভ্যালি। বর্তমান মহাসচিব অ্যান্টনিও গুতেরেস, ইনি হচ্ছে পর্তুগালের নাগরিক। মুক্তিযুদ্ধ চলাকালে মহাসচিব ছিলেন উথান্ট, উনি একমাত্র এশীয়, মানে এখন পর্যন্ত একমাত্র এশীয় মহাসচিব জাতিসংঘের। আর বাংলাদেশ জাতিসংঘে যুক্ত হয় 1974 সালের 17 সেপ্টেম্বর 136তম দেশ হিসেবে। এটা তো আমরা পিতৃকাল থেকেই জানি, তাও বললাম। এখানে কুইক ফ্যাক্টস দিয়ে রাখছি, যেমন আহ, ভাষা হচ্ছে 6টা, দাপ্তরিক ভাষা 6টা, ইংরেজি, ফ্রেঞ্চ মানে ফরাসি, স্প্যানিশ, আরবি, রাশিয়ান বা রুশ, আর চীনা। চীনা ছিল বলতে এখানে ম্যান্ডারিন বোঝায়, সম্ভবত না ম্যান্ডারিন বোঝায়। তবে কার্যকরী ভাষা হচ্ছে ইংরেজি এবং ফরাসি। এরপর বর্তমান সদস্য 193টা, সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান, এরকম প্রশ্ন আসে। এটা চেঞ্জ হতে পারে রিসেন্টে, বলা যায় না। আর ভেটো ক্ষমতা আমি আগেও বলেছি, ভেটো ক্ষমতা মানে হচ্ছে আমি মানি না, অর্থাৎ 5টা দেশের মধ্যে যদি একজনও বলে যে ভেটো, তাহলে সেটা কার্যকর হয় না। যেমন রিসেন্টলি না, মনে হয় 2025 সালে ফিলিস্তিনে হচ্ছে যুদ্ধবিরতি দেওয়ার জন্য প্রস্তাব প্রস্তাবনা করা হয়। সেখানে 4টা দেশ বলেছিল আমরা রাজি, আমরা চাই যুদ্ধবিরতি দেওয়া হোক। শুধুমাত্র ইউএসএ ভেটো দিয়েছিল, যার কারণে যুদ্ধবিরতি দেওয়া হয়নি এবং যুদ্ধটা বন্ধ করা হয়নি। তো ভেটো ক্ষমতা অনেক বেশি। এখানে মাত্র 5টা সদস্য ভেটো ক্ষমতা আছে নিরাপত্তা পরিষদে, যাদের কথা আমি আগেও বলেছি, ইউএসএ, ইউকে, ফ্রান্স, রাশিয়া আর চায়না। এরপর হচ্ছে ফেসার এখানে বলেছে, যেখানে ফ্রান্স, আমেরিকা, চায়না, ইংল্যান্ড বলেছি কারণ এই নামটা মনে রাখার জন্য, যেটা হবে ইউকে আর রাশিয়া। এই তো। জাতিসংঘ সম্পর্কে আর কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন। আপাতত নেই আপু। হ্যাঁ, আমি একাই অনেক কথা বলে গেলাম, কারণ এটা গল্পের মতো বলতে হয়, কিছু মনে করেন না। সামনাসামনি হইলে হয়তো আপনারা আরো এঙ্গেজ করতে পারতেন, অনলাইনে যেটুকু সম্ভব আর কি। কোনো কিছু সম্পর্কে প্রশ্ন থাকলেও করতে পারেন। আমি চেষ্টা করছি সবকিছুই রাখার, তেমন কিছু মিস যাওয়ার কথা না। যদি সবকিছু বুঝে থাকেন আর মনে থাকে তাহলে আমরা প্রশ্নে যাব। হ্যাঁ। আপু, পরিষদ গুলো যে আছে 6টা পরিষদ, এগুলো কি খুব ইলাবরেটলি পড়তে হবে? মানে এগুলোর ইনফরমেশন অনেক বেশি দেওয়া আছে বইতে, না ওইগুলো না, কি আমরা হচ্ছে? না না, অত এলাবোরেটলি পড়তে হয় না এখানে। ও দেখছেন, একটা ভালো কথা মনে করছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আইসিজে কই গেল? এই যে আইসিজের সভাপতির মেয়াদ হচ্ছে 3 বছর, এটা সবাই একটু লিখে নেন, এখনই লিখে নেন। জি আপু, আরেকবার লাইনটা বলতেন। আইসিজে মানে আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ 3 বছর। আর বিচারপতির মেয়াদ 9 বছর। সবাই একটু লিখে নিন প্লিজ, এইটা মিস করবেন না। এটা থেকে কোশ্চেন আসছিল, সামনেও আসতে পারে। আর এলাবোরেটলি পড়ার কিছু নেই, আপনারা মনে রাখবেন সদস্য, অস্থায়ী সদস্য, সভাপতির মেয়াদ। আর অবশ্যই মনে রাখবেন সদর দপ্তর কোথায়, প্রত্যেকটা জায়গার সদর দপ্তর, প্রত্যেকটা সংস্থার সদর দপ্তর কোথায়, তাদের সভাপতির মেয়াদ কত, মানে সদস্য সংখ্যা কত, এগুলো মনে রাখবেন। আর হ্যাঁ, এটা বলতে গেলে এলাবোরেটলি পড়তেই হয়, কিন্তু এতটাও না, বইয়ে হয়তো অনেক বেশি কিছু দেয়া আছে, এত দরকার নেই। আমি যে কয়েকটা বললাম, সভাপতির মেয়াদ, সদস্য সংখ্যা এবং সদর দপ্তর। আচ্ছা, আর ওকে। কিছু, আর কিছু থাকলে বলেন। আমার মনে হয় আর নাই। আপু, হ্যাঁ হ্যাঁ।
আপনার পিডিএফ গুলো অনেক মানে কুল হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্কুল করলে একটু পড়তে ইচ্ছা করে, তাছাড়া বোরিং জিনিস পড়তে ইচ্ছা করে না, পড়াতেও ইচ্ছা করে না। হ্যাঁ মানে স্লাইড গুলো অনেক মানে অ্যাস্থেটিক আর কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কালকের স্লাইডটা আরো ভালো, মানে আমি আরেকটা করে রাখছি, তবে সেদিন আচ্ছা দেখতে আপু, পারবো। হ্যাঁ, সাধারণ পরিষদে বইয়ের মধ্যে আর কি সভাপতির মেয়াদ 1 বছর, এটা কোন সভাপতি? সাধারণ পরিষদে জি। এটা তো একটা সভাপতি থাকে। সাধারণ পরিষদের সভাপতি এই যে দেখেন, আলোচনা পরিষদ মূলত আলোচনা করতে হয়, সেখানে যে অ্যাসেম্বলিটা হয় সেখানে সভাপতিত্ব করে হচ্ছে একজন লোক, তার মেয়াদ 1 বছর। প্রত্যেক বছর একটা করেই মানে অনুষ্ঠান হয়, একটা করে অ্যাসেম্বলি হয়, সেখানে একজন সভাপতিত্ব করেন। বাংলাদেশও কবে জানি সভাপতিত্ব করেছিল, এটা বাংলাদেশ পাল্টে আপনারা পড়তে পারবেন। বুঝতে পেরেছেন? জি সভাপতি আপু। কিন্তু একটাই, সাধারণ পরিষদের সভাপতি একটাই। প্রত্যেক বছর একটা করেই প্রোগ্রাম হয়, সেই একটা প্রোগ্রামে সভাপতিত্ব একজনই করে। ওই জন্য ওই একবার করে, ওই একবারই তার মেয়াদ। পরের বছর আরেকজন সভাপতি হয়, পরের বছর আরেকটা অনুষ্ঠান হয়, মানে অ্যাসেম্বলি হয় আর কি। অনুষ্ঠান বলছিস বোঝার জন্য, তাহলে সুবিধা। আর নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ কম। হ্যাঁ, একটা হচ্ছে আইসিজে মানে আন্তর্জাতিক আদালত, আর একটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত মানে আইসিসি যেটা, এই দুটার মধ্যে হচ্ছে মানে মেইন পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে আইসিজে মূলত সবগুলো সিভিল ডিসপিউট করে। আচ্ছা, আমি ভালোভাবে বুঝি, এটা তো আসলে আমারই টপিক। সিভিল ডিসপিউট মানে আহ আমি সরাসরি বলি, ধরো তোমার সাথে আমার সমস্যা হচ্ছে জমি নিয়ে, তোমার সাথে আমার মারামারি নেই, শুধু জমি নিয়ে সমস্যা। আমি সরাসরি আইসিসি তে যাব, গিয়ে বলবো, স্যার, ইওর অনার, আই হ্যাভ দিস প্রবলেম, আমার জমিটা আমাকে দিচ্ছে না। এটা হচ্ছে আইসিসি এর প্রবলেম। কিন্তু আইসিসি তে এরকম হবে না। আইসিসি তে হবে, তুমি আমাকে ধরো মারছো বা আমি তোমাকে মারছি, এখন মানে একটা সমস্যা হয়ে গেছে, মারামারি, হাতাহাতি, ফ্রড করা হয়েছে, এগুলোর কারণে যেতে হয় হচ্ছে আইসিসি তে, মানে ক্রিমিনাল। ক্রিমিনাল কেস হচ্ছে যেগুলো সাধারণত ক্ষয়ক্ষতি হয়, শারীরিক ক্ষয়ক্ষতি হয়, সেগুলো যায় হচ্ছে আইসিসি তে, ক্রিমিনাল কোর্টে। আর সাধারণ যেগুলো বাড়ি ঘর, এই জমি জমা, যেমন হচ্ছে সমুদ্র এলাকা নিয়ে, আবার হচ্ছে কি বলবো, ছিট মহল নিয়ে ঝামেলা, সেগুলো যায় হচ্ছে আন্তর্জাতিক আদালতে। এটা বোঝার জন্য ক্রিমিনাল আর সিভিল মামলা বোঝাতে হবে। আচ্ছা বাবু, বুঝতে পারছি। হ্যাঁ, তবে হ্যাঁ, আরেকটা ব্যাপার, আইসিসি কিন্তু হেগ নেদারল্যান্ডসে, দুইটাই দুইটাই নেদারল্যান্ডসে, হেগ শহরে। আমি জানি, আমারও এই দুইটাতে অনেক সমস্যা হতো, মানে কোনটা কি এখন বুঝতে পারি, জি কারণ আপু, আইসিসি। অনেক বেশি। আচ্ছা, তুমি শুধু মনে রাখবা, সিভিল ডিসপিউট খুবই সাধারণ, যে ডিসপিউট গুলো যেখানে মারামারি কাটাকাটি নাই, সেগুলো আন্তর্জাতিক আদালতে যায়। যেগুলোতে মারামারি কাটাকাটি, যেমন হচ্ছে যুদ্ধ অপরাধ। যুদ্ধ অপরাধ কিন্তু ক্রিমিনাল কেস, এটা অনেক বড় ক্রিমিনাল কেস, এটার কারণে আইসিসি তে যাবে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, যেমন আমাদের ফর্মার প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হয়েছিল। বুঝতে পেরেছো? জি আপু। হ্যাঁ, মানে এর চেয়ে সহজ ভাবে আমি আর কেমনে বুঝাই। না আপু, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। আরো একটা পার্থক্য আছে, সেটা বলে দিই। এটা এটা আমার পড়ার সাথে অনেকটা যায়, জন্য অ্যাড করতেছি। আইসিজেতে সাধারণত স্টেটরা থাকে, কান্ট্রিরা যায়। বুঝতে পারছো? আইসিজেতে আমি তাহমিদা হিসেবে গিয়ে কোনো কেস করতে পারবো না, আমি বাংলাদেশি হয়ে বাংলাদেশের পক্ষে কেস করতে পারবো। কিন্তু আইসিসি অর্থাৎ ক্রিমিনাল কোর্টে আমি তাহমিদা হিসেবে আমার হতে পারে শাস্তি, বা আমি গিয়ে অন্য একটা দেশের নামে মামলা করতে পারি। যেমন সাউথ আফ্রিকা বোধহয় ইসরায়েলের নামে মামলা করেছিল, যেন ফিলিস্তিনকে ছেড়ে দেয়, অবশ্যই। তো সাউথ আফ্রিকা কিন্তু করতে পারে এরকম, এটা কিন্তু ক্রিমিনাল কোড। আবার সাউথ আফ্রিকা না গিয়ে, সাউথ আফ্রিকার কোনো মানুষ মানে নাগরিকও গিয়ে মামলা করতে পারবে। বা তুমিও আমার নামে মামলা করতে পারবা, আমিও তোমার নামে মামলা করতে পারবো, কিন্তু আন্তর্জাতিক আদালতে তা করতে পারবো না। এই তো। ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। হ্যাঁ, মামলায় চলে গিয়েছি আমরা, কেউ মামলা টামলা করো না। আপু, বাংলাদেশের নামে মামলা করা যাবে না? নিজের দেশের নিজের দেশের নামে করা যায় না, তবে দেখতে হবে আরো ভালোভাবে। এগুলোকে বলে ইন্টারন্যাশনাল কেস। মানে এগুলো বুঝালে অনেক টাইম লেগে যাবে,
এটাই পড়তে বসবো, বুঝছো? আমার এই সেম টপিকেই পড়া। আপু আপনি কোশ্চেনে জানেন, সমস্যা নিয়ে আর লাগবে না। আচ্ছা, ঠিক আছে, কোশ্চেনে গেলাম। সবাই একটু রেসপন্স করবেন। এমনিতে আপনারা বলেছেন টপিকটা অনেকেই পড়া আছে, সহজ। তা আমি চাই সবাই যেন উত্তর দিতে পারে, প্রশ্নগুলো অনেক সহজ। আচ্ছা, জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি? 6টি। 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 এই, সাবাস। এরপর নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা আছে কয়টি দেশের? 5টি। 5টি। 8টি। আচ্ছা, কার্যকরী ভাষা কোনটা ছিল? ইংরেজি জি আর আপু, ফার্সি পড়াতে। ফার্সি না, কিন্তু ইংরেজি আর ফরাসি। ফার্সি না, ফরাসি, সরি, ফরাসি। ফ্রেঞ্চ আর কি। হ্যাঁ, এই তো এগুলা মিসম্যাচ হয়ে যায়। আচ্ছা, এসডিজি লক্ষ্যমাত্রা কয়টি ছিল? আপু 17টি। 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 সাবাস। লিভ নো ওয়ান বিহাইন্ড স্লোগানটি কিসের সাথে যুক্ত? এসডিজি। জাতিসংঘের এসডিজি। কোন হ্যাঁ, জাতিসংঘের কোন সংস্থাটি খাদ্য ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট? FAO। FAO। ঘ নম্বর। FAO। ওকে। আচ্ছা, এটা সদর দপ্তর কোথায়? আপু ইতালি, রোমে। ওকে। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায়? হেগ শহরে। নেদারল্যান্ডসের হেগ শহরে। আচ্ছা, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সদর দপ্তর কোথায়? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের, আপু এটাও তো নেদারল্যান্ডসের হেগ, ওখানেই হ্যাঁ, ছিল, পিস হ্যাঁ, প্যালেসের। ইয়েস, সাবাস। এরপর হচ্ছে হু হু ডাব্লিউএইচ এর সদর দপ্তর কোথায়? এ বানান। আপু এটা জেনেভাতে। জেনেভা। ওকে। কোন সংস্থাটি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে 2020 সালে? WF। ওয়ার্ল্ড ফুড, WFP। হ্যাঁ, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। আচ্ছা আচ্ছা। ভেটো শব্দের অর্থ কি? আমি আমি এটা এটা মানি এটা না। মানি না। আমরাও আসলে মানি না, কিন্তু আমাদের কথার দাম নাই, শুধু 5 জনের কথার দাম আছে। জাতিসংঘের প্রথম মহাসচিব কে? ট্রিক ভ্যালি। ভ্যালি। রিক ভ্যালি বোধহয় রাশিয়ান। এরকম যদি আসে না তাও বলে রাখলাম। মানবাধিকার দিবস পালিত হয় কবে? এটা আমি এক্সট্রা 10ই করে বলে দিব। ডিসেম্বর। এই তো সাব্বাস। 24 অক্টোবর না, 10 ডিসেম্বর, সরি। 24 অক্টোবর জাতিসংঘ দিবস। জাতিসংঘ দিবস। আচ্ছা, আর উড্রো উইলসন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট? 28তম। হ্যাঁ, এটা আমি 28। অনেকবার অনেকবার বলেছি। এখানে আরেকটা তথ্য ছিল, আমি এখানে লিখেছি, একটু দাঁড়ান বলে দেই। কই সেটা? কই যে রাখছি? হ্যাঁ, এই যে আমি বলেছিলাম না, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন এটা বিশ্ব মেধা সম্পদ দিবস পালন করে 26 এপ্রিল। এখান থেকে আসে না, কিন্তু লাস্ট বার আমি দেখছি যে 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 জিনিসগুলো আমরা একটু কম পড়ি সেখান থেকে হুট করে দিয়ে দেয়। আপনারা সবগুলো একবার করে পড়বেন, আর স্লাইডস এর গুলো বেশি করে পড়বেন। তাহলে এই পর্যন্তই, আজকে আর তেমন কিছু নেই। যুদ্ধ এবং যুদ্ধের পরে শান্তি খোঁজার চেষ্টা করেছি আমরা।